ড্রামার শুরুতে আমরা একটা প্রিন্সেসকে দেখতে পাই, যার হাত চোখ লাল কাপড় দিয়ে বাঁধা, আর সে উদ্দেশ্যহীনভাবে একটা প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে তার হাতে বাঁধা লাল কাপড়ের ফিতার অপর প্রান্ত ছিল এক প্রিন্সের কাছে। প্রিন্সেস ছুটে যেতে যেতে মনে মনে বলে, 5 বছর হয়ে গেছে, তাও আমরা এখান থেকে বের হতে পারিনি। কেন আমাকে বন্দি করে রেখে এত অত্যাচার অপমান করা হচ্ছে? এরপর প্রিন্স তার পাশে থাকা তীর ধনুক নিয়ে তীর ছুঁড়ে প্রিন্সেসের চোখের বাঁধনের লাল কাপড় খুলে দেয়। এবার আমরা প্রিন্সেসের আসল পরিচয় পাই। তার নাম নানগং ইং। সে সুয়াই সেক্টর প্রিন্সেস। আর অপরদিকে যে প্রিন্স বসে আছে তার নাম হচ্ছে সু ইউয়াং, যে কিনা এখন এখানকার সম্রাট। চোখ খুলে দেওয়ার পর সু ইউয়াং জিজ্ঞেস করে, আমাকে জীবিত দেখে আশাহত হলে নাকি? নানগং কিছুটা অবাক হয়। এরপর ইউয়াং আস্তে আস্তে ফিতা টেনে নানগংকে নিজের কাছে আনে। নানগং অস্বস্তি বোধ করে, কিন্তু কিছু করার নেই। একেবারে কাছে নিয়ে এসে ইউয়াং জিজ্ঞেস করে, নানগং, তুমি 2বার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, কিন্তু কেন? আমার প্রতি তোমার সামান্যতম ভালোবাসা থাকলে অন্তত তুমি আমার অনুভূতিটা বুঝতে। এরপর ইউয়াং আস্তে করে নানগংকে জড়িয়ে ধরে। নানগং অনেকটা অস্বস্তি নিয়ে বলে, ভুলে যেও না তুমি এখন গ্রেট ঝৌ সেক্টরের সম্রাট, আর আমি এখন পেইশিয়ানের স্ত্রী। নিজের রাজ্যের জেনারেলের স্ত্রীকে এভাবে অপহরণ করে অত্যাচার করা নিশ্চয়ই কোনো সুষ্ঠু রাজ্য পরিচালনার কাজ না। পেইশিয়ানের স্ত্রী এই কথাটা শুনে সুইয়ং তো রেগে যায়। নানগংকে আরো জোর করে টেনে কোলে বসিয়ে বলে, আমি এখন সম্রাট, তাই যা খুশি তাই করতে পারি। এরপর নানগংকে জোর করে কিস করতে শুরু করে। এমন সময় প্রাসাদের দরজায় ইয়াং জেনারেল পেইশিয়ান এসে হাজির হয়। তার সারা শরীরে ক্ষত চিহ্ন। পেইশিয়ানের আভাস পেয়ে নানগং এবার জোর করে ইউয়াংয়ের ঠোঁট কামড়ে দেয়, এতে রক্ত বের হয়ে যায়। পেইশিয়ান চিৎকার করে বলে, মহারাজ, আমার স্ত্রীকে এখনই ছেড়ে দাও। নানগং ছুটে তার স্বামীর কাছে আসতে চায়। ইউয়াং বলে, পেইশিয়ান, তুমি মনে হয় এখন দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হতে চাইছো। এরপর হঠাৎ প্রাসাদের চারদিক থেকে তীব্র গতিতে তীর ছুটে আসতে শুরু করে শিয়ানের দিকে। কোনো মতে সে নিজেকে বাঁচায়। এরপর সেনারা এসে আক্রমণ করে পেইশিয়ানকে। তাদেরও শিয়ান পরাস্ত করে। দৃশ্য চলে যায় 3 মাস আগে, যেখানে জেনারেলের ম্যানশনে পেইশিয়ান, নানগং ইং আর তাদের সন্তান চ্যাংকে নিয়ে বেশ ছোট একটি সংসার সুখে কাটছিল। হঠাৎ সেখানে কিছু লোক এসে জানায় সু ইউয়াং ফিরে এসেছে। কথাটা শুনেই নানগং এবং পেইশিয়ান আটকে ওঠে। এরপর দেখা যায় সু ইউয়াং একটা তরবারি হাতে এগিয়ে আসছে। এখানে বলা হয় লর্ড জি আর সুজোয়ের যুদ্ধের 5 বছর পরে ক্রাউন প্রিন্স সু ইউয়াং ফিরে এসেছে। এখানে লর্ড জি তো সু ইউয়াংকে দেখে অবাক হয়। ইউয়াং যখন তাকে মারতে আসে সে বাঁচার চেষ্টা করে, আর নানগং ইংকে দোষী করে। সু ইউয়াং লর্ড জিকে হত্যা করে জি পরিবারের সেনাদের। এরপর সু ইউয়াং বলে, আমার রাজ সিংহাসন যারা দখল করতে চেয়েছে, যারা আমাকে মারার চেষ্টা করেছে, তাদের একজনকেও ছাড়বো না। নানগং, অপেক্ষা করো, তোমাকেও আমি দেখে নেব। এরপর কমান্ডার গু ইউ আসে জেনারেলের ম্যানশনে। কমান্ডার গু ইউ বলে, লর্ড জি এর করা শত্রুতার শাস্তি হিসেবে সম্রাট সু ইউয়াংকে বন্দি করতে বলেছেন। শিয়াং বলে, নানগং আমাকে বিয়ে করে এখন আমার স্ত্রী, তার সাথে লর্ড জি এর কোনো সম্পর্ক নেই। সেনারা এবার শিয়ানকে তরবারির মুখে ধরে। এটা দেখে নানগং বলে, আমি স্বইচ্ছায় যেতে রাজি আছি, আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। কমান্ডার গু ইউ বলে, নানগং ইং এখন অপরাধী, তাই তাকে বন্দি করার আদেশ দেওয়া হয়েছে। এই সময় কেউ বাধা দিতে চাইলে তাকেও হত্যা করার নির্দেশ আছে। নানগং তাই কোনো ঝামেলা ছাড়াই স্বেচ্ছায় বন্দি হয়। তার সন্তান অনেক কান্নাকাটি করছিল, তখন তাকে একজন সামলায়, আর সে নানগংকে বলে ওই প্রাসাদে ঢোকার পর সতর্ক থাকবে, আর উদ্দেশ্য থাকবে মিশন কিভাবে সফল করা যায়। এরপর নানগংকে বন্দি করে প্রাসাদে আনা হয়, আর সাথে লর্ড জি এর রাজ্যের অন্যদের। নানগং প্রাসাদের সামনে এসে গেটের ভিতর দিয়ে যখন এসে ভিতরের সম্রাটের সামনে দাঁড়ায়, তখন সু ইউয়াং মনে মনে বলে, আমাকে জীবিত দেখে নিশ্চয়ই চমকে গেছো। নানগংও বলে, অবশেষে ইউয়াং ফিরে এসেছে। তখন তার সামনেই অন্যদেরকে হত্যা করা হয়, রক্ত ছিটকে পড়ে। এরপর সু ইউয়াংয়ের সেনাপতি নানগংকে হত্যা করতে উদ্যত হয়। তখন সু ইউয়াং তার তীর ধনুক হাতে তুলে নেয়, আর মনে মনে বলে, অতীতে তোমার ছোড়া তীর আমাকে অনুভূতিহীন করে দিয়েছিল, কতটা নিষ্ঠুর তুমি। এরপর তরবারি যখন নানগংয়ের গলা কাটতে যাবে, তখন ইউয়াংয়ের ছোড়া তীরে তরবারি ছিটকে যায়। ইউয়াং তখন বলে,
মনে আছে তুমি আমাকে তীর মেরেছিলে। দৃশ্য এবার 5 বছর আগে চলে যায়, যেখানে নানগং ঠিক সুইওয়াংয়ের হৃৎপিণ্ড বরাবর তীর মারে আর বলে, আমি তীর চালানো তোমার কাছ থেকে শিখেছি ইউয়াং। সিন আবারও বর্তমানে আসে। সেনাপতি বলে, লর্ড জিয়ের রাজ্যের সবাইকে মেরে ফেলা হয়েছে, তাই নানগংকে বাঁচিয়ে রাখা উচিত হবে না। এটা তো আমাদের রাজ্যের শহীদদের রক্তের অপমান করা হয়। সু ইউয়াং বলে, আমি সম্রাট, এখন তোমরা আমাকে শিখাবে কিভাবে রাজ্য চালাতে হয়। নানগংয়ের জীবন আমি নিজ হাতে নিতে চাই। এরপর তীর ধনুক তাক করে মনে মনে বলে, এবার তোমাকে উপলব্ধি করাবো কতটা কষ্ট বেদনা আমি উপলব্ধি করেছি, সহ্য করেছি। তবে শেষ পর্যন্ত সু ইউয়াং তাকে মারে না। মনে মনে বলে, আমি তো তোমাকে তুলে এনেছি একান্ত তদন্ত করার জন্য। কেন তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে? কেন তীরে লাভ স্পেল মেডিসিন দিয়ে আমার অনুভূতিকে অচল করেছিলে? এরপর তীর ধনুক ছুঁড়ে ফেলে সু ইউয়াং সেনাদের নির্দেশ দেয় নানগংকে হ্যানজান প্রাসাদে বন্দি করতে। ইউয়াং নিজে তদন্ত করবে। নানগংয়ের চেহারা যেন বিমর্ষ হয়ে যায়। এর থেকে মেরে ফেলাই মনে হয় ভালো ছিল। এরপর প্রাসাদে ইউয়াং এর সামনে হাঁটু গেড়ে বসেছিল নানগং। ইউয়াং বলে, আমাকে জীবিত দেখে তুমি কি খুশি হওনি? নানগং বলে, তুমি সুস্থভাবে বেঁচে আছো এটাই খুশি হয়েছি, কিন্তু তোমার এখানে ফিরে আসা উচিত ছিল না। ইউয়াং রেগে বলে, তাহলে কোথায় থাকা উচিত ছিল? লাশেদের স্তূপে নাকি কবরের সমাধিতে? এরপর জিজ্ঞেস করে নানগং, তুমি কি একবারও আমার কাছে সরি বলবে না? কেন আমাকে মারতে চেয়েছিলে তুমি? নানগং অতীতের কথা মনে করে, যেখানে সু ইউয়াং এর শত্রুদের একজন নানগংকে বলছিল, আমি এত বছর ধরে তোমাকে ইউয়াং এর পাশে রেখেছি, কিন্তু একটাও ইনফরমেশন তুমি দিতে পারোনি। কাজ কি তোমার? আজ রাতে সু ইউয়াংকে হত্যা করবে, এরপর তোমার মুক্তি। সিন বর্তমানে আসে। তখন নানগং বলে, আমাকে বাধ্য করা হয়েছিল তোমাকে মারার জন্য। ইউয়াং এবার নানগং এর কাঁধ ধরে বলে, জোর করা হয়েছিল আমাকে মারার জন্য। কেন? তাদের কথোপকথনের মাঝে ইয়াং জেনারেল পেইশিয়ান এসে হাজির হয়। ইউয়াং বলে, জেনারেল পেইশিয়ানের সাহস তো কম না, আমার প্রাসাদে এভাবে প্রবেশ করলে। পেইশিয়ান বলে, মহারাজ, আপনি আমার স্ত্রীকে কোনো অপরাধ ছাড়াই ধরে এনেছেন, এটা কোন আইনে আছে? ইউয়াং বলে, এখন তুমি কি আমাকে আইন শিখাতে এসেছো? নানগং লর্ড জিয়ের রাজ্যের সাথে জড়িত, এটাই তার অপরাধ। শিয়ান বলে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে, সে এখন আমার স্ত্রী। ইউয়াং বলে, তুমি কি জানো আমার সিদ্ধান্তের বিরোধিতা করলে তোমার পুরো পেই পরিবারকে হত্যা করতে পারি? শিয়ানও তার কথায় দৃঢ়। সে বলে, যেহেতু আমার স্ত্রী অপরাধী, তাই আমিও তার হয়ে শাস্তি নিতে প্রস্তুত। ইউয়াং বলে, যেহেতু তুমি এত করেই মরতে চাইছো, তোমার ইচ্ছাটা আমি পূরণ করেই দেই। এরপর একটা তরবারি হাতে শিয়ানকে মারতে এগিয়ে যায়, কিন্তু নানগং সেটা হাত দিয়ে আটকায় আর তার হাতে রক্ত ভেসে যায়। ইউয়াং বলে, নানগং, হাত ছড়াও, তুমি এর মাঝে কেন আসবে? নানগং বলে, তোমার ঝামেলা আমার সাথে, শিয়ানের কোনো দোষ নেই, তাকে কোনো ক্ষতি করবে না। আর আজ যদি সত্যি তাকে মারতে চাও, তাইলে আমাকে আগে মারতে হবে। এই বলে তরবারি নিয়ে ফেলে দেয়। পেইশিয়ান এবার বলে, নানগং আমার স্ত্রী, আপনি তাকে অকারণে আঘাত করতে পারেন না। নানগংকে নিজের দিকে টেনে নিয়ে ইউয়াং বলে, সে এখন আমার বন্দি, তাই আমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারি। তুমি মাঝে আসবে না, আর যদি আসার চেষ্টা করো তো তোমাকে সত্যি আমি মেরে ফেলবো। নানগং এবার শিয়ানকে বলে, তুমি চলে যাও, আমার চিন্তা করো না, তুমি গিয়ে চ্যাংয়ের দেখাশোনা করো। ইওয়াং বলে, পেইশিয়ানকে দেখি অনেক ভালোবাসো, এত কি আর তার জন্য? নানগং উত্তর দেয়, শিয়ান নির্দোষ, শুধু শুধু তাকে এর মধ্যে জড়িয়ে লাভ নেই। এরপর অন্য সেনারা এসে শিয়ানকে বন্দি করে। ইওয়াং বলে, এখন ইয়াং জেনারেলকে আমার সামনে থেকে নিয়ে যাও, কিন্তু শিয়ান তার স্ত্রীকে ছাড়া যাবে না। ইওয়াং বলে, আমার মন পরিবর্তন হলে আমি আবার নানগংকে আরও কঠিন শাস্তি দিতে পারি। নানগং ও পেইশিয়ানকে চলে যেতে বলে। এরপর ইওয়াং নানগংকে বলে, পেই পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত হও, নইলে কোনোদিন দেখা যাবে তোমার জন্য পুরো পেই পরিবারের রক্ত দিয়ে আমি গোসল করব। এরপর নানগংকে টানতে টানতে নিয়ে যায়। এরপর একটা ঘরে বন্দি রাখে। এবার দেখা যায় দুইজন দাসী এসে কিছু উপকরণ দিয়ে ফেরার পথে নিজেরাই নানগংকে নিয়ে কথা বলছিল, কিভাবে সম্রাট সুইওয়াং নানগংকে বন্দি করে রেখেছে। পেইশিয়ান তাকে ছাড়িয়ে নিতে এসেও নিজেই শাস্তি পেয়েছে। আবার আগে কিভাবে নানগং ইওয়াংকে হত্যা করার চেষ্টা করে এবং পরে পেইশিয়ানকে বিয়ে করে। এসব কথা নানগং শুনতে পেয়ে নিজে নিজেই বলে, সুইওয়াং, তুমি মৃত্যুর কিনারা থেকে বেঁচে গিয়েছো,
এটা ভালো, কিন্তু এখানে আবার ওই ঝামেলার মধ্যে ফিরে আসা তোমার একেবারেই উচিত হয়নি। আবার আমাকে এভাবে বন্দি করে রাখাটাও আরও ঝামেলা সৃষ্টি করবে। এরপর অতীতের স্মৃতি দেখানো হয়। 5 বছর আগে যেদিন ইউয়াং আর নানগং এর বিয়ের দিন ছিল, কথা ছিল দুজনের সুন্দর সংসার, সুন্দর ভবিষ্যৎ হবে। কিন্তু কিভাবে সব ধ্বংস হয়ে গেল। পরের দৃশ্যে আমরা শ্যান ঝিওকে দেখি, যে কিনা নানজিয়াং রাজ্যের প্রিন্সেস। তার ডাক নাম আনইয়াং। আয়নার সামনে বসে একটা সোনার হেয়ারপিন নিয়ে দেখছিল। এরপর বলে, সম্রাট এটা আমাকে উপহার দিয়েছে, সুন্দর না? দাসী বলে, আপনি সবচেয়ে সুন্দর প্রিন্সেস, তাই যাই পরে না কেন সবইতে আপনাকে সুন্দর লাগে। এরপর শ্যানের প্রধান দাসী লিলুও এসে বলে, সম্রাট তো নানগংকে বন্দি করে প্রাসাদে এনে রেখেছে। আনিয়ান তো রেগে যায়, এই নানগং তো দেখছি আমাকে শান্তিই দেবে না। লি তাকে শান্ত হতে বলে। এদিকে নানগং ইউয়াংকে বলে, আমাকে কেন এভাবে বন্দি করে রেখেছ? ইউয়াং বলে, আমি তোমাকে আমার কন্ট্রোলে রাখতে চাই, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে বের হতে পারবে না। নানগং বলে, ইউয়াং তুমি কি পাগল হয়ে গেছো? হতে পারে তুমি এখন সম্রাট হয়েছ, ক্ষমতা পেয়েছ, তার মানে এই না যে তোমার রাজ্যের জেনারেল স্ত্রীকে তুমি এভাবে বন্দি করে রাখতে পারো। ইউয়াং বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। নানগং তখন বলে, আমার তীরের নিশানা প্রশিক্ষণ তুমিই দিয়েছিলে, তাইলে কি সেই দিন বোঝনি আমি তোমাকে পালিয়ে যেতে সুযোগ দিয়েছিলাম? ইউয়াং বলে, তো তোমাকে এর জন্য আমার ধন্যবাদ দেওয়া উচিত নাকি? বলো কিভাবে ধন্যবাদ দেব? এটা বলতে বলতেই একদম কাছে চলে আসে ইউয়াং। নানগং বলে, মহারাজ আমি শুধু চাই তুমি পেশিয়ানকে ছেড়ে দাও আর তার কোনো ক্ষতি করো না। ইউয়াং রেগে যায় আর বলে, এখনো এত মধুর করে শিয়ানের নাম নিচ্ছ, আমার সামনে তার নাম নেওয়ার সাহস করছো? অনেক ভালোবাসো তাই না? ঠিক আছে, যদি তার মুক্তি চাও তাইলে নিজের শরীর দিয়ে সেটা পূর্ণ করবে। এরপর শক্ত করে হাত ধরে নানগংকে কিস করতে থাকে। এদিকে প্রিন্সেস আনিয়াং ছুটতে ছুটতে আসে। প্রহরীদের বাধা অমান্য করে রুমে ঢুকে এই দৃশ্য দেখে। এটা দেখে আনিয়ং তো রেগে যায় এবং একটি ছুরি দিয়ে নানগংকে মারতে যায়, তবে ইউয়াং এতে বাধা দেয়। আনিয়াং বলে, নানগং তুমি কেন ফিরে এসেছো? আর মহারাজ তুমি কেন এই মেয়েকে আবারও নিয়ে এসেছো? তুমি কি ভুলে গেছো সে তোমার সাথে কি কি করেছে? তোমাকে মারার চেষ্টা করেছে, পেইশিয়ানকে বিয়ে করেছে, আবার একটা জারজ সন্তানও জন্ম দিয়েছে। তুমি তাকে রক্ষা করার চেষ্টা করছো। এবার তো নানগং রেগে যায়, আমার সন্তানকে জারজ বলার অধিকার কে দিয়েছে? আনিয়াং বলে, এরকম হুট করে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে ফেললে তাকে জারজ বলবো না তো কি বলবো? এবার তো আরো রেগে যায় নানগং এবং আনিয়ানকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়ে বলে, আমার বাচ্চা নিয়ে কথা বলার অনুমতি নেই তোমার। আনিয়াং এবার উল্টো উঠে নানগংকে মারতে যায়। ইউয়াং তাকে আটকে বলে, এমন একটা মহিলাকে তোমার সুন্দর হাত দিয়ে মারার মানেই হয় না প্রিন্সেস। আর নানগং তোমার সাহস হয় কি করে প্রিন্সেস আনিয়াংকে মারার? গার্ড এখনই নানগংকে বন্দি করো। এরপর ইউয়াং আনিয়াংকে এসে বলে, তোমার জন্য নতুন ব্র্যান্ডের কাপড় আনতে লোক পাঠিয়েছি, তোমার প্রাসাদে পৌঁছে দেবে। আনিয়াং মনে মনে বলে, আমাকে বোকা মনে হয়, আমার প্ল্যান তো অন্য। এরপর বলে, নানগং তোমাকে তো আমি দেখেই নেব। কিন্তু যাবার সময় হঠাৎ ইউয়াং বুকে ব্যথা অনুভব করে। ইউয়াং বলে, হঠাৎ করে এমন অনুভব করছি কেন? তবে কি এখনো নানগং এর প্রতি আমার অনুভূতি রয়ে গেছে? এরপর ইউয়াং চলে গেলে নানগং অতীতের স্মৃতি মনে করে। যখন তাকে বন্দি করে আনা হয়, তখন একজন যে বলেছিল প্রাসাদে ঢুকে তোমার উদ্দেশ্য মিশন কমপ্লিট করা, সেই লোক আরও বলেছিল, ভুলে যেও না আমি চ্যাংকে মেডিসিন দিয়ে সুস্থ রাখছি। এবার নানগং চিন্তা করে, এই প্রাসাদের কোথাও সিক্রেট মেডিসিন লুকিয়ে আছে, চ্যাংয়ের জন্য হলেও আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। এরপর দেখা যায় নানগংকে প্রাইভেট রুমে বন্দি করে রাখা হয়েছে আর সেখানে আনিয়াং তার দাসীদের নিয়ে আসে। এক দাসী বলে, মহারাজ এই মেয়েকে শাস্তি দেবে না মনে হয়। আনিয়াং বলে, যাও এই মেয়েকে নিজের জায়গা দেখিয়ে দাও। দাসী তখন নানগংকে মারতে গেলে নানগং তাকে ছুঁড়ে ফেলে। এতে আনিয়াং রাগ করে আর অন্য দুই দাসীকে বলে নানগংকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে। এরপর দুজনে শক্ত করে নানগংকে মেঝেতে বসিয়ে দেয়। আনিয়াং তার সামনে গিয়ে বসে। নানগং জিজ্ঞেস করে, প্রাইভেট রুমে এসে আমাকে টর্চার করার সাহস হয় কি করে তোমার? আনিয়াং বলে, আমি ভবিষ্যতের সম্রাজ্ঞী, তাই এইটুকু সাহস তো দেখাতেই পারি। নানগং বলে, নিজেই নিজেকে সম্রাজ্ঞী বানিয়ে দিচ্ছ ইউয়াং এর অনুমতি ছাড়া। এবার তো আনিয়াং রেগে গিয়ে দুই দাসীকে বলে শক্ত করে ধরে রাখতে আর আরেকজনকে বলে চাবুক মারতে।
অন্যদিকে ইউয়াং স্বপ্নে দেখে তারই প্রাসাদে তার সামনে পেশিয়ান আর নানগংইং অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। ইউয়াংয়ের ঘুম ভেঙে যায়। সে ভাবতে থাকে যদি সত্যি এমন হয় তাহলে কি হবে। তাই সে নানগংকে দেখতে ছুটে আসে, কিন্তু নানগংয়ের দিকে চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে আছে। ইউয়াং এই দৃশ্য দেখে বলে, আমি আগেই বলেছি নানগংয়ের মতো নিজ মেয়ের তোমাদের অ্যাটেনশনের দরকার নেই, তারপরও কেন তোমরা প্রিন্সেস আনিয়াংকে উস্কে দিলে। এরপর গার্ডদেরকে ডেকে দাসীদের শাস্তি দিতে বলে। আনিয়াং তখন বলে, ভুলে যেও না আমার বাবাই তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল। ইউয়াং বলে, আমি তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, কিন্তু আমি নানগংকে বাঁচিয়ে রেখেছি আসল সত্য বের করার জন্য। লর্ড জি কেন আমাদের সাথে এমন করেছিল সেই সত্য জানার জন্য। এরপর নানগংকে কোলে করে ইউয়াং নিয়ে যায় আর বলে, তোমাকে আমি রক্ষা করব। এরপর রাজ্যের চিকিৎসক এসে নানগংকে চেক আপ করে যায়। নানগংয়ের শরীর এমনিই দুর্বল, তার উপরে এত আঘাত সহ্য করেছে। এখন একমাত্র প্রাসাদের স্পেশাল হট স্প্রিং বাথ তাকে সুস্থ করতে পারে, আর তা না হলে 1 সপ্তাহের মধ্যেই তার প্রচণ্ড জ্বর আসবে আর আরও অসুস্থ হয়ে পড়বে। ইউয়াং বলে, স্পেশাল হট স্প্রিং বাথ ব্যবহার করার নানগংয়ের কোনো অধিকার নেই। এরপর চিকিৎসক চলে যায়। তখন কমান্ডার গু ইউ এগিয়ে বলে, মহারাজ আশা করি আপনি একটা ব্যবস্থা ঠিকই করবেন। পরের দৃশ্যে দেখা যায় আনিয়াং এর বাবা এসে আনিয়াংকে জিজ্ঞেস করে, ইউয়াং তোমাকে কবে সম্রাজ্ঞী বানাবে। আনিয়াং বলে, জানি না, তবে খুব দ্রুত। আনিয়াং এর বাবা রেগে গিয়ে বলে, এখনো কেন ইউয়াং এর বিছানায় যেতে পারছো না তুমি? যত দ্রুত সম্ভব তাকে রাজি করে সম্রাজ্ঞী হও আর দ্রুত উত্তরাধিকারীর জন্ম দাও। এবার সে মনে মনে বলে, যাতে পরবর্তীতে যুদ্ধ হলে ইউয়াংকে সরিয়ে তার ছেলেকে দিয়ে রাজ্যের দখল নেওয়া যায়। এরপর সে চলে যায়। আনিয়াং ঘাবড়ে যায়, বুঝতে পারে তার বাবার কাছে সে শুধুমাত্র কার্যসিদ্ধির অস্ত্র মাত্র, এমনিতে কোনো কেয়ার করে না তার। পরবর্তী দৃশ্যে আমরা হট স্প্রিং বাথ দেখতে পাই। ইউয়াং নিজে নানগংয়ের ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছে গোসল দিয়ে দেওয়ার জন্য। নানগং ব্যথায় কুকড়ে উঠছিল। ইউয়াং বলে, এই ওষুধ তোমার জন্য ভালো, তাই একটু সহ্য করো, যদি মরতে না চাও। আর তোমার শরীরের সমস্ত অংশই আমি দেখেছি, এখন লজ্জা পাবার কি আছে। নানগং বলে, আমার স্বামী সন্তান আছে, তাই এটা স্বাভাবিক না। ইউয়াং বলে, তোমার স্বামী সন্তান যদি জানতে পারে তোমাকে অন্য পুরুষ গোসল করিয়ে দিচ্ছে, তারা কি মেনে নেবে? নানগং বলে, মুখের কথায় সংযত রাখো। ইউয়াং তখন বলে, নানগং মনে রাখবে তোমার জীবন এখন আমার হাতে, আর তোমার শরীরও। এরপর হঠাৎ ইউয়াং বুকে ব্যথা অস্তিত্ব অনুভব করে। নানগং অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হলো? ইউয়াং বলে, মনে হয় তুমি জানো না, এর জন্য তুমিই দায়ী। নানগং বলে, এমন মনে হলে আমাকে মেরেই ফেলতে পারো। ইউয়াং তখন নানগংকে কিস করতে যায় জোর করে, কিন্তু নানগং নিজের মুখ সরিয়ে নেয়। ইউয়াংও কিছু বলে না এবং নিজে থেকে সরে আসে, কারণ ওর মুখ দিয়ে রক্ত ওঠে, যা ও নানগংকে দেখাতে চাচ্ছিল না। নিজের রুমে এসে মেডিসিন নেয় ইউয়াং। কমান্ডার গুইও বলে, 5 বছর আগে নানগংয়ে ছোড়া তীরে বিষ ছিল, কিন্তু নানজিয়াং রাজ্য থেকে পাওয়া স্পেশাল মেডিসিন আপনাকে সুস্থ করেছে। এখন যদি আবারও নানগংয়ের প্রতি আপনার অনুভূতি জন্ম নেয়, তা কিন্তু আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। ইউয়াং বলে, আমি জানি আমি কি করছি। কমান্ডার গুইও বলে, আপনার উচিত তাকে আর আপনার হৃদয়ে জায়গা না দেওয়া। ইউয়াং মনে মনে ভাবে, নানগং কেন পেইশিয়ানকে বিয়ে করেছিল এবং বাচ্চাই বা কেন নিয়েছিল। এখানে আমরা ওল্ড জেনারেলকে মিনিস্টারের সাথে কথা বলতে দেখি, যেখানে জানা যায় নানগং আসলে তার কাছেই বন্দী ছিল। ইনি সেই লোক যে চ্যাংয়ের চিকিৎসার ব্যবস্থা করে নানগংকে জিম্মি করেছে, আর আগেও ইউয়াংকে মারার চেষ্টা করেছে। নানগং তার দাসীকে দিয়ে চ্যাংয়ের মেডিসিন খোঁজার জন্য পাঠায়, আর দাসী গোপনে ওল্ড জেনারেল আর মিনিস্টারের কথা শুনে ফেলে। এদিকে নানগং একা রুমে বসেছিল, তখন কেউ পিছন থেকে আসে। নানগং অন্য কেউ ভেবে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু ইউয়াংকে দেখে থেমে যায়। ইউয়াং বলে, আমি ছাড়া অন্য কাউকে আশা করেছিলে নাকি? আর এই ওষুধ কে দিয়ে গেছে? নানগং জানায়, কমান্ডার গুইও দিয়ে গেছে। ইউয়াং তখন নিজের কাছে থাকা স্পেশাল মেডিসিন দেয় নানগংকে। নানগং নিতে না চাইলে জোর করে দেয়। এরপর বলে, ক্ষত সেরে ওঠার আগ পর্যন্ত যত্নে রাখতে। নানগং এবার ইউয়াংকে ওর শরীরের অবস্থা সম্পর্কে জানতে চায়। ইউয়াং বলে, পুরনো ক্ষত, এত ভেবে কাজ নেই, আর তুমি যদি এতই কেয়ার করো তাইলে এসে আমাকে কিস করো। এটা বলে ইউয়াং ওর কাছে এগিয়ে যায় এবং কিস করতে যাবে, তবে থেমে যায়, কারণ ওর মনে পড়েছিল নানগংয়ের শরীর এখন দুর্বল, তাই ওকে জোর করা যাবে না। অন্যদিকে আনিয়াং তো রেগে আগুন, এই নানগংকে কিভাবে সরানো যায়।
তারপর দাসীর সাথে একটা প্ল্যান করে। রাতে চুপি চুপি আনিয়াং যায় নানগংয়ের রুমে, একটা চাকু দিয়ে ভয় দেখায় আর বলে, তোমার এত সুন্দর চেহারা, সত্যি এর জন্য ইয়ং এবং শিয়ান তোমার জন্য পাগল। কিন্তু আমি যদি এটা ক্ষতবিক্ষত করে দিই তখন কেমন হবে? নানগং জিজ্ঞেস করে, তুমি কি চাও? আনিয়াং বলে, আমি জানি তুমি পুরুষ সঙ্গ ছাড়া থাকতে পারবে না, তাই আমার কাছে তোমাকে সন্তুষ্ট করার জন্য একজন আছে। নানগং হেসে কথা উড়িয়ে দেয় আর বলে, ইউয়াং আর আমি একসাথে বড় হয়েছি, আমার থেকে ভালো আর কেউ তাকে চেনে না। সে কি পছন্দ করে জানো তুমি? এই বলে নানগং আনিয়াংয়ের থেকে চাকু কেড়ে নিয়ে তাকে আক্রমণ করে। এদিকে মিনিস্টার ইউ এসে ইউয়াংকে বলে, সম্রাজ্ঞীর আসন খালি থাকায় রাজ্যে এক শূন্যতা বিরাজ করছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রিন্সেস আনিয়াংকে সম্রাজ্ঞী করে এই প্রাসাদে স্থিতিশীল অবস্থায় আনার অনুরোধ রইল। ইউয়াং বলে, আমার ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ করতে অধিকার কে দিল? রাজ্যের অন্যান্য পরিস্থিতি সমস্যার সমাধান দেখাশোনা না করে আমার হারেমের দিকে নজর, এর থেকে ভালো তো আপনি নিজেই সম্রাট হয়ে যান। এরপর ইউয়াং মিনিস্টার ইউকে 30 চাবুকের আঘাতের শাস্তি দেয়। অন্যদিকে নানগং এবার আনিয়াংকে হুমকি দেয়, সুন্দর চেহারা নষ্ট হয়ে গেলে সে কিভাবে সম্রাজ্ঞী হবে। তারপর আনিয়াংয়ের মুখ হাত বেঁধে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবার কমান্ডার গুইউ এসে ইউয়াংকে বলে, আনিয়াং গেছে নানগংয়ের ঘরে, আর সাথে করে একজন ফাঁসির আসামিকেও নিয়ে গেছে। এ খবর শুনে ইউয়াং দ্রুত সেখানে যায়, কিন্তু কাহিনী হয় উল্টো। নানগংকে যেভাবে অপমান করতে চেয়েছিল সেভাবে আনিয়াংয়ের শ্লীলতা নষ্টের চেষ্টা করা হয়, আর নানগং সেই অপরাধীকে খুনও করে। কিন্তু শেষে ইউয়াং এসে তাকে শাস্তি দেয়। এখন থেকে নানগং একজন দাসী হিসেবে কাজ করবে, কারণ সে আনিয়াংয়ের সাথে বাজে ব্যবহার করেছে। ইউয়াং এসে যদিও কাহিনী জিজ্ঞেস করে, নানগং বলে প্রিন্সেস আনিয়াং তাকে রেপ করার জন্য একজনকে নিয়ে আসে, কিন্তু সে উল্টো আনিয়াংকে আক্রমণ করে। নানগং অবশ্য তাকে মেরে দিয়েছে। এদিকে আনিয়াং বলে নানগংকে বন্দি করে শাস্তি দিতে, কারণ সে তাকে আঘাত করেছে, ভয় দেখিয়েছে। ইউয়াং ভেবে দেখে যদি নানগংকে এখানে রাখা হয় আনিয়াং নতুন নতুন প্ল্যান করে নানগংকে অত্যাচার করতে আসবে। এজন্য ওকে হানজান প্রাসাদে দাসী হিসেবে কাজ করার শাস্তি দেয়। নানগং এটাই চাচ্ছিল, এভাবে সে তার ছেলে চ্যাংয়ে মেডিসিন খুঁজতে পারবে। হানজান প্রাসাদে দাসী হিসেবে আসার সময় ওল্ড জেনারেল এসে নানগংকে মনে করিয়ে দেয়, ইউয়াং এবার যেহেতু ফিরে এসেছে আর মনে হয় তোমার প্রতি তার অনুভূতিও আছে। নানগং বলে, আপনি ভুল ভাবছেন, আমিও ইউয়াং এর মৃত্যুই চাই, কারণ আমার রাজ্য অনেক আগেই ঝৌ রাজ্যের দ্বারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আমার স্বামী সন্তান থেকেও দূরে আমি, তাহলে আমার শত্রুকে আমি কিভাবে ক্ষমা করব? আপনি এর থেকে নিশ্চিন্ত থাকুন। অন্যদিকে পেশিয়ান একদিন এক রাত হাঁটু গেড়ে প্রাসাদের সামনে বসেছিল, এমনকি বৃষ্টির মধ্যেও। সুইয়ুয়াং বের হলে শিয়ান বলে, আমার ছেলে অসুস্থ, তাই আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। কিন্তু ইউয়াং বলে, সে আমার কাছে বন্দি, অপরাধী, তাই এভাবে চাইলেই ছাড়া যাবে না। তখন পেশিয়ান বলে, আমার পরিবার আপনাকে বহুদিন ধরেই সেবা দিয়ে আসছে, ভুলে যাবেন না। ইউয়াং বলে, তুমি কি আমাকে ভয় দেখালে নাকি? মনে রাখবে নানগং আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর তোমার কোনো যোগ্যতা নেই আমার মানুষকে কেড়ে নেওয়ার। শিয়ান তো এবার রেগে বলে, আমাদের সন্তান আছে, আমাদের সম্পর্ক আপনার থেকেও গভীর, আর আপনার আর নানগংয়ের মধ্যে যা ছিল সব অতীত। ইউয়াং বলে, আমি বেঁচে থাকতে নানগংকে আমার থেকে আলাদা করতে পারবে না। এই বলে ইউয়াং চলে যায়। শিয়ান কিছু করতে গেলে সেনারা ওকে আটকে দেয়। শিয়ান তখন শুধু মুখেই হুমকি দেয়। ইউয়াংয়ের রিডিং রুমে নানগং তাকে মেডিসিন দিতে দিতে বলছিল, আজকাল এত কাজের চাপ নিচ্ছ, পরে শরীর খারাপ হবে। ইউয়াং তখন নানগংকে কোলে নিয়ে টেবিলে বসিয়ে বলে, তাইলে এখন একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। ইউয়াং কিস করতে গেলে নানগং মুখ সরিয়ে নেয়। ইউয়াং এবার জোর করে কিস করতে যায়। নানগং বাধা দিয়ে বলে, তুমি কেবলই সম্রাট হয়েছ, তাই এখন যদি এটা কেউ দেখে ফেলে এবং গুজব ছড়ালে সেটা তোমার জন্য ক্ষতি, তাই আমাকে ছেড়ে দাও। ইউয়াং মজা করে বলে, তাহলে রিকোয়েস্ট করে বলো। এরপর ইউয়াং বই পড়ছিল, তখন নানগং পাশে প্রায় ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। তখন ইউয়াং কাঁধ এগিয়ে দেয়। এরপর ঘুম থেকে উঠে নানগং নিজেকে এমন অপ্রস্তুত দেখে লজ্জা পায়। এরপর ইউয়াং রেস্ট নিতে বলে চলে যায়। যাবার সময় নানগং একবার ইউয়াং এর দিকে তাকায় আর বিয়ের দিনের স্মৃতি এবং সারা জীবন একসাথে থাকার শপথ মনে করে। ইউয়াং তখন হালকা বুকে ব্যথার আর অস্বস্তি বোধ করছিল। পরের দিন সকালে পেইশিয়ান আসে পেইচ্যাংকে নিয়ে। এটা জানার পর নানগং তো খুব খুশি। ইউয়াং বলে, এতদিন পর শিয়ানকে দেখবে, খুব মিস করেছিলে মনে হয় এতদিন।
নানগং বলে, আমি চ্যাংকে ভীষণ মিস করি। চ্যাং নিষ্পাপ বাচ্চা, আশা করি তুমি তার উপরে ক্রোধ দেখাবে না। এরপর নানগং খুশি মনে দেখা করতে চলে যায়। ইউয়াং মনে মনে বলে, আজ আমি তোমার চ্যাংকে কাছ থেকে দেখব। এরপর বাগানে চ্যাং তার মায়ের সাথে দেখা করে আর বলে, তুমি কবে বাড়ি ফিরবে মা? দাদু বলেছে কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে যেতে। অন্যদিকে ইউয়াং দূর থেকে চ্যাংকে দেখে চলে যায়। কমান্ডার গুইও তখন বলে, চ্যাং কিন্তু পেই পরিবারের কারো মতো হয়নি, বিশেষ করে তার চোখ কিন্তু আপনার মতো। অন্যদিকে সেদিন রাতে পেইশিয়ান লুকিয়ে নানগংকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নানগং বলে এভাবে পালিয়ে যাওয়া শোভনীয় হবে না, আর ইয়াং জেনারেল হিসেবে তোমার সম্মান আছে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই আপাতত বাড়ি গিয়ে চ্যাংকে যত্ন নিও, আমি সময় মতো চলে আসব। শিয়ান তখন বলে, আমি যেভাবে হোক তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। এদিকে নানজিয়াংয়ের রাজা দেখা করতে আসে ইউয়াংয়ের সাথে, এসে বলে, ইদানিং দেখি পড়াশোনার দিকে বেশি মনোযোগী হচ্ছ, তবে ভুলে যেও না তুমি কেবল তরুণ। যেমন সহজে সিংহাসন পেয়েছো, তেমনি সহজে কিন্তু পরাজিতও হতে পারো। আমাকে যেন আবার সেদিন না দেখতে হয় যেদিন সাম্রাজ্য অন্যের হাতে চলে যাবে। কমান্ডার গুইও তো রেগে গিয়ে বলে, আপনার সাহস হয় কি করে সম্রাটের সামনে এসব বলার? ইউয়াং বলে, কমান্ডার গুইও উত্তেজিত হয়েও না, উনি আমার জন্য বেশি চিন্তিত। আমি এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করি। তার রাজ্যে মূল্যবান পাখি পশু শিকার করে পাঠানোর ব্যবস্থা করো, সাথে মূল্যবান মেডিসিনও। নানজিয়াং রাজ্যের রাজা বলে, আমাদের এসবের অভাব নেই, তবে আমি কি চাইছি সম্রাট আশা করি বুঝতে পেরেছে। কমান্ডার গুইও এবার তলবারি তুলে ধরে রাজার দিকে, কিন্তু ইউয়াং সেটা সরিয়ে দেয়। এরপর রাজা চলে যায়। অন্যদিকে কমান্ডার গুইও এরপর ইউয়াংকে তথ্য এনে দেয়, সেদিন যে আক্রমণ হয়েছিল তাতে ওল্ড জেনারেলের হাত ছিল। নানগং ঠিকই বলেছিল, তবে এটা পরে ধামাচাপা দিয়ে দেওয়া হয় এবং সমস্ত প্রমাণ লোপাট করা হয়। এমন সময় নানগং ইউয়াংয়ের জন্য একটা হাত গরম করার মোজা বানিয়ে আনে। সেটা দেখে ইউয়াং বলে, এটা নিজে বানিয়েছো? তেমন একটা ভালো ফিনিশিং হয়নি। কমান্ডার গুইও তখন সেটা নিয়ে বলে, এটা আমিই নিলাম, সম্রাট যখন চাচ্ছেন না। নানগং বলে, আমি চাইলে ভালো করে শিখে সম্রাটের জন্য আরও একটা বানিয়ে দেব। এরপর নানগং গোসলের পানির ব্যবস্থা করতে যায়। তখন ইউয়াং আবার হাত মোজাটা গুইওর কাছ থেকে কেড়ে নেয় আর তাকে এত বেশি কথা বলতে বারণ করে। এরপর গোসলের সময় দাসী হিসেবে ইউয়াংকে নানগং এরই রেডি করিয়ে দিতে হবে। নানগং আস্তে আস্তে ইউয়াংয়ের পোশাক খোলে। ইউয়াং তাকে টেনে নিয়ে বলে, দাসী হিসেবে কাজ ঠিকমতো করতে পারছো না কেন? তারপর আস্তে আস্তে নানগং কাপড় খুলছিল, আবার লজ্জাও পাচ্ছিল। এক পর্যায়ে ইউয়াং বলে, শিয়ানের সাথেও কি এভাবে আচরণ করতে? লজ্জা পেতে নাকি? এরপর আস্তে আস্তে পানি ঢেলে গোসল করিয়ে দিচ্ছিল। এরপর মাথা টিপে দিতে দিতে জিজ্ঞেস করে, ইউচ্যাং রাজ্য খুবই শক্তিশালী হয়ে উঠেছে, এটা নিয়ে ইউয়াং চিন্তিত কিনা বেশি? আবার সেখানে বিমো নামে একজন আছে যিনি চিকিৎসা বিদ্যায় পারদর্শী। ইউয়াং জিজ্ঞেস করে, নানগং এত কিছু জানে কি করে? নানগং বলে, চ্যাংয়ের চিকিৎসার জন্য একবার সেই উচাঙে গিয়েছিল বিমোর সাথে আলাপ করতে, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। এরপর নানগং রিকোয়েস্ট করে রোজ অন্তত 2 ঘন্টা লাইব্রেরিতে বসে চিকিৎসা বিদ্যার বই পড়াশোনা করার অনুমতি দেওয়ার জন্য। ইউয়াং বলে, রিকোয়েস্ট আরও ভালোভাবে করতে হবে। নানগং তখন আস্তে আস্তে জড়িয়ে ধরে ইউয়াংকে এবং গালে কিস করে, কিন্তু এতে ইউয়াং সন্তুষ্ট না। সে নানগংকে তুলে বাথটাবের পানিতে নামিয়ে নেয়, এরপর জড়িয়ে ধরে কিস করতে থাকে। কিন্তু হঠাৎ বুকে ব্যথা অস্বস্তি বোধ করে। তখন দ্রুত নানগংকে দূরে সরে যেতে বলে আর বরফ এনে দিতে বলে। নানগংয়ের পর তাকে বরফ এনে কপালে এবং শরীরে ঘষে দেয়। এরপর রিডিং রুমে রাতে বই পড়ার সময় কমান্ডার গুইও এসে জিজ্ঞেস করে, ইউয়াং কি মাঝরাতে কিছু নাস্তা করবে কিনা? ইউয়াং না বলে দেয়, আবার কিছুক্ষণ পরে কেক আর পেস্ট্রি আনতে বলে। কমান্ডার বলে, এগুলো তো প্রিন্সেস আনিয়াংয়ের জন্য, আপনি তো পছন্দ করেন না। ইউয়াং তাকে বেশি বুঝতে নিষেধ করে। কমান্ডার বুঝতে পারে এগুলো নানগংকে দেওয়ার জন্য আনতে বলেছে। এদিকে নানগংকে তার দাসী চিঠি পাঠায়, যাতে লেখা ছিল নানগং যেন দ্রুত ওল্ড জেনারেলের কথা শুনে কাজ করে, নইলে চ্যাংকে সুস্থ রাখার মেডিসিন পাওয়া সম্ভব না। তখন নানগং চিন্তা করে ওল্ড জেনারেল তাকে দ্রুত ইউয়াংকে হত্যা করতে বলেছে, তবেই সে তার ছেলেকে বাঁচানোর জন্য মেডিসিন পেতে পারে। চিঠি পড়া শেষে আগুনে পুড়িয়ে ফেলছিল নানগং, কিন্তু চিঠি পুরো পুড়ে যাওয়ার আগে ইউয়াং কেক আর পেস্ট্রি নিয়ে রুমে আসে। পুড়ে যাওয়া কাগজের মাঝে পেই নাম দেখে ইউয়াং এর হাত থেকে খাবারের থালা পড়ে যায়। ইউয়াং রেগে বলে, আমার এখান থেকে গোপনে শিয়ানকে চিঠি আদান প্রদান করছো?
নানগং ব্যাখ্যা করতে চায়, কিন্তু তা না শুনেই ইউয়াং চলে যায়। রাতে ঘুমের মধ্যে ইউয়াং স্বপ্নে দেখে তার আর নানগংয়ের বিয়ের দিন। সে নানগংকে খুঁজে পাচ্ছে না। এরপর যখন খুঁজে পায় তখন নানগং নানা প্রতিশ্রুতির কথা বলে। ইউয়াং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষে নানগং ইউয়াংকে ছুরি মারে আর বলে, আমি শুধু তোমার মৃত্যুই চাই। এরপর ইউয়াং এর ঘুম ভেঙে যায়। সে উঠে চিন্তা করতে থাকে কি করবে। ঘাবড়ে যায়, চিন্তা করে নানগংকে একবার দেখে আসবে, কিন্তু দেখা যায় নানগং চুপচাপ হাতে ছোরা নিয়ে মারতে আসছে। ইউয়াং ঘুমের ভান করে, আর যখন নানগং ছোরা দিয়ে মারতে যায় তখন ধাক্কা দেয়। এরপর জিজ্ঞেস করে, 5 বছর আগে একবার আমাকে মারতে চেয়েছিলে, আর আজ 5 বছর পরে এসে আমাকে মারতে চাইছো, কিন্তু কেন? নানগং বলে, আমি অপারগ, আমাকে জোর করা হয়েছিল। ইউয়াং হেসে বলে, 2বার তুমি এই কাজ করলে, তোমার কি মনে হয় এখন আমি তোমাকে বিশ্বাস করব? আর সত্যি যদি তুমি আমাকে মারতে চাও তাহলে চালাও ছোড়া, আমার বুকে একদম হৃৎপিণ্ড বরাবর। 5 বছর আগে তোমার জন্যই আমি অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম, এখন মরে গেলেও আমার তেমন কিছু আসবে না। এরপর ছুরি নিয়ে নিজের বুকের মধ্যে নানগংয়ের হাত দিয়ে ঢুকিয়ে দেয় আর বলে, এতটুকু হবে নাকি আরও লাগবে? আরও ভিতরে ঢুকিয়ে দাও। নানগং চাইছিল না এমন করতে, কিন্তু ইয়ং নিজের হাত ধরে এসব করে। নানগং এরপর ছুরি ফেলে দেয়। কমান্ডার এসে এই দৃশ্য দেখে অবাক হয়। ইয়ং বলে, এই মহিলাকে এখান থেকে নিয়ে যাও, আর আজকের ঘটনা কাউকে জানতে দিও না। তারা চলে গেলে ইয়ং বলে, আজ আমি মরে গেলে তুমি কি কষ্ট পাবে? এরপর আস্তে করে মেঝেতে লুটিয়ে পড়ে ইয়ং। এদিকে বাইরে ওল্ড জেনারেলের লোক অপেক্ষা করছিল, আর তারা এই নিউজ দ্রুত তাকে দেওয়ার জন্য তৈরি হয়। এদিকে প্রিন্সেস আনিয়াং তার খাস দাসী লিয়ার সাথে আলাপ করতে থাকে। সম্রাজ্ঞী হলেই আনিয়াং তার বাবার বন্দিদশা থেকে মুক্তি পেতে পারবে। লি বলে, সম্রাজ্ঞী হলে সম্রাটও সম্মান দেখাবে। আনিয়াং বলে, কিন্তু ইউয়াং এর আমার প্রতি কোনো ফিলিংসই নেই, সবসময় দেখি নানগংকে নিয়ে মেতে থাকে। লি বলে, ফিলিংস না থাকলে এত সুন্দর দামি উপহার পাঠাতো না। অন্যদিকে অসুস্থ ইউয়াংকে নানগং দেখতে আসে। কমান্ডার গুইও বলে, সম্রাটের আঘাত তেমন বেশি না, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। নানগং বলে, আমি তোমাকে আঘাত করতে চাইনি, আমি আসলেই দুঃখিত। এরপর নানগং চলে যায়, কারণ বেশিক্ষণ থাকা উচিত না। 5 দিন পর ইউয়াং সুস্থ হয়ে লাইব্রেরিতে ছিল, আর কমান্ডার গুইওর সাথে রাজ্যের বিষয়ে আলাপ করছিল। তখন লি এসে বলে, প্রিন্সেস আনিয়াং অনেক অসুস্থ, রাজ চিকিৎসকও কিছু করতে পারছেন না। ইউয়াং বলে, ঠিক আছে তুমি যাও, আমি সময় নিয়ে দেখে আসব। এরপর কমান্ডার গুইও বলে, আনিয়াং আর তার বাবা অনেক চালবাজ, এভাবে হুট করে একা একা আনিয়াং এর সাথে দেখা করতে যাওয়া কি উচিত হবে? ইউয়াং বলে, আমি যখন মরে যাচ্ছিলাম তারা আমাকে সাহায্য করে, তাই আনিয়াং এর অসুস্থতা সত্যি হোক বা মিথ্যা আমাকে একবার যেতেই হবে। ইউয়াং দেখা করতে চায়, আনিয়াং তাকে সুন্দর করে স্বাগত জানায়। ইউয়াং তাকে সুস্থ দেখে ফিরে আসতে চায়, তখন আনিয়াং বলে, আমার অসুস্থতা শরীরে নয়, বরং মনে। তুমি আমার মনে কষ্ট দিয়েছ, কারণ তুমি আমার জন্মদিনে মন রাখোনি। ইউয়াং সরি বলে, কারণ ব্যস্ত ছিল। আনিয়াং তাকে ড্রিঙ্কস দেয়, সরি বলার পরিবর্তে এই পুরোটা তাকে খেতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাসী লি এই ড্রিঙ্কসের মধ্যে নেশার ওষুধ দিয়েছে, যেটা মিশিয়ে খাইয়ে দিলে ইউয়াং এর সাথে যা খুশি করে ফাঁসানো যাবে। ড্রিঙ্কস করার পর ইউয়াং ফিরে আসতে গিয়ে বুঝতে পারে এর মধ্যে সমস্যা ছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইউয়াং এবার নানগংকে দেখতে পায় আনিয়াং এর মধ্যে, আর আনিয়াং তার সাথে অন্তরঙ্গতা করার সুযোগ পেয়ে যায়। ইউয়াং তো আনিয়াং এর সাথে অন্তরঙ্গ হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে তার জ্ঞানে ফিরে আসে। তখন দ্রুত সে আনিয়াং এর ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে পেইশিয়ান বলে, আমার জীবন গেলে যাবে, তবুও আমি নানগংকে ইউয়াং এর হাত থেকে মুক্তি করেই ছাড়ব। এরপর আমরা আবারও ড্রামার শুরু সে দৃশ্যে লাল কাপড় দিয়ে চোখ বাঁধা নানগংকে দেখতে পাই। ইউয়াং আবার নানগংকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে এত অন্যায় করেছো, আমাকে মারার চেষ্টা করেছো, তাও আমি তোমাকে কেন ভুলতে পারি না। এরপর সেই দৃশ্য দেখা যায় যেখানে পেইশিয়ান প্রাসাদে প্রবেশ করে। ড্রামার শুরুর কাহিনীতে ফিরে আসে। শিয়ান তার স্ত্রীকে মুক্তি দিতে বলে। ইউয়াং বলে, ছোটবেলা থেকেই নানগং আর আমার বিয়ে ঠিক করা। শিয়ান বলে, কিন্তু সে আমার বিবাহিত স্ত্রী। সেনারা পেইশিয়ানের উপরে আক্রমণ করে। নানগং অনেক রিকোয়েস্ট করে আর বলে, যেহেতু তোমার আমার সাথে শত্রুতা, তাই নিরপরাধকে কেন শাস্তি দেবে। অন্যদিকে প্রাসাদে থাকা ওল্ড জেনারেলের গুপ্তচর তার কাছে খবর পাঠাতে বলে যে ইয়াং জেনারেল প্রাসাদে জোর করে প্রবেশ করেছে।
এদিকে পেইশিয়ান অনেক দক্ষতার সাথে সেনাদেরকে পরাস্ত করে, অনেককে হত্যা করে, কিন্তু শেষ পর্যন্ত আচমকা একটা তীরের আঘাতে মাটিতে পড়ে যায়। নানগং বারবার শিয়ানকে ছেড়ে দিতে বলে। ইয়ং বলে, তুমি তার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ, দেখা যাক কতক্ষণ সে টিকতে পারে। ক্ষত শরীর নিয়ে শিয়ান শেষ শক্তি পর্যন্ত লড়াই করে, সব সেনাদেরকে হত্যা করে। নানগং আবারও তাকে রিকোয়েস্ট করে, কিন্তু ইয়ং তার গলা চেপে ধরে আর বলে, তুমি সারা জীবন আমার থাকবে, তোমার শরীরের উপরও আমার অধিকার। শিয়ান সব সেনাদেরকে মেরে ক্লান্ত হয়ে যখন বলে আমার স্ত্রীকে ছেড়ে দাও, ইয়ং তখন নানগংকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। শিয়ান সেখানে জ্ঞান হারায় শরীরের দুর্বলতার জন্য। পরের দিন পেইশিয়ানের বাবাকে ডেকে ইয়ং বলে, আপনার ছেলেকে শাসন করুন, তার এই খামখেয়ালির জন্য সে যদি তার জীবন হারায় সেটা ভালো হবে না মনে হয়। ওল্ড জেনারেল তো ইয়ং এর সামনে দুর্বলতা দেখায় এবং ক্ষমা চায়। আড়াল থেকে এসব কথা আবার নানগং শুনতে পায়। অন্যদিকে আনিয়াং তো রেগে আছে। নেশার ওষুধ দেওয়ার পরও ইউয়াং সেখান থেকে বেঁচে যেতে সক্ষম হলো। আসলে সে নানগংকে এতটাই ভালোবাসে। আনিয়াং এর দাসী বলে, একবার সম্রাজ্ঞী হয়ে গেলে তাকে কেউ আটকাতে পারবে না, তাই তার আগ পর্যন্ত প্ল্যান চালিয়ে যেতে হবে। এ সময় নানগং দেখা করতে আসলে আনিয়াং আরো রেগে যায়, জিজ্ঞেস করে কেন এসেছো এখানে। নানগং বলে, সম্রাটকে এভাবে নেশার ওষুধ দিয়ে তুমি লাভ করতে পারবে না। আনিয়াং তো ঘাবড়ে যায়, কারণ তার এই কাজ নানগং জেনে গেছে। নানগং তখন বলে, তুমি কি করছো না করছো আমার কানে সব কিছুই আসে। এর থেকে ভালো হয় আমরা একটা ডিলে আসি, কারণ আমিও এখান থেকে পালিয়ে যেতে চাই। পরের দৃশ্যে দেখা যায় নানগং বেশ ভালো ব্যবহার করছে ইউয়াং এর সাথে। নিজের হাতে খাবার রান্না করে এনেছে, ইউয়াং এর প্রিয় ওয়াইন এনেছে। ইউয়াং বলে, তুমি আমার দাসী কিন্তু রাঁধুনি না যে তোমাকে রান্না করতে হবে, আর এই ওয়াইন দিয়ে আমাকে বিষ দিতে চাইছো না তো। নানগং বলে, অবিশ্বাস হলে আমিও তোমার সাথে ওয়াইন পান করছি। ইউয়াং এবার ওয়াইন পান করে, কিন্তু নানগং শুধুমাত্র পান করার অভিনয় করে। এরপর ইউয়াং জ্ঞান হারালে সেখানে আনিয়াং আসে। নানগং বলে, এখন সে তোমার। আমাদের ডিলের কথা মনে আছে? আনিয়াং তাকে গেট পাস দেয় আর বলে, ডিল অনুযায়ী তুমি কখনো আর এই প্রাসাদে আসবে না। নানগং বেরিয়ে যায়, কিন্তু তার পিছু পিছু লি বের হয় ছুরি নিয়ে তাকে মারার জন্য। কিন্তু আড়ালে থেকে কমান্ডার গুইও তাকে রক্ষা করে আর নিজে নিজেই বলে, মহারাজ ঠিকই বলেছিলেন, প্রিন্সেস নানগং এর চারদিকে শত্রু। নানগং দেখা করে ওল্ড জেনারেল পেই এর সাথে, অর্থাৎ পেইশিয়ানের বাবার সাথে। তারপর সে কি প্ল্যান করছে সেটা বলে। ওল্ড জেনারেল বলে, যদি আনিয়াং সম্রাজ্ঞী না হতে পারে তাহলে আনিয়াং এর বাবা অবশ্যই ইউয়াং এর বিরুদ্ধে যুদ্ধ করবে। প্ল্যান কিছুটা সফল হতে পারে। নানগং বলে, ইউয়াং এর বিশ্বাস অর্জন করতে আমাকে শিয়ানের সাথে ডিভোর্স নিতে হবে, কারণ শিয়ানের কাজকর্ম আমার প্ল্যান নষ্ট করে দিতে পারে। ওল্ড জেনারেল বলে, তুমি প্রাসাদে যাবার ব্যবস্থা করো, আমিও দেখছি শিয়ান কিভাবে ডিভোর্স না দেয়। অন্যদিকে আনিয়াং তো ঘনিষ্ঠ অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য ইয়ং আর নিজের পোশাক খুলে আরো কাছে যায়, আর ইয়ং তখনই উল্টো তাকেই অজ্ঞান করে ফেলে। এদিকে নানগং দেখা করে শিয়ানের সাথে। শিয়ান তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করেছিল। নানগংকে দেখে পেইশিয়ান খুশি হলেও ডিভোর্স দিতে হবে এটা শুনে বেঁকে বসে, পায়ের কাছে পড়ে রিকোয়েস্ট করে আর বলে, তুমি আমাকে বাঁচাতে আর চ্যাংকে বাঁচাতে এমন করছো তাই না। ইয়ং আবার সেখানে চলে আসে, বলে, নানগং তোমার সাথে থাকতে চায় না বুঝতে পারছো না। নানগং এবার বলে, আমি 5 বছর অপেক্ষা করেছি ইয়ং এ ফিরে আসার জন্য, তাই এখন তুমি চাও বা না চাও আমাদের ডিভোর্স হবেই। শিয়ান কোনো কথায় বিশ্বাস করতে চায় না। তখন ইয়ং বলে, নানগং এর কথায় রাজি না হলে আমি ব্যবস্থা নিচ্ছি কিভাবে রাজি করতে হয়। নানগং যেন পাথর হয়ে গিয়েছিল, কিছু না বলে সেখান থেকে চলে যায়। শিয়ান যেন অসহায়ের মতো পড়ে থাকে। নানগং বাড়ির বাগানে এসে তার ছেলের স্মৃতি মনে করতে থাকে, কত সুন্দর ছিল সেই দিনগুলো। আবার যখন নানগংকে বন্দি করা হয় তখন চ্যাং কান্না করছিল, এসব স্মৃতি মনে করে। তখন ওল্ড জেনারেল এসে বলে, এদিকে কোথায় যাচ্ছ? নানগং বলে, চ্যাংয়ের সাথে দেখা করতে চাই। ওল্ড জেনারেল বলে, এত ব্যস্ত হবে না, আগে এদিকের কাজে মন দাও। অন্যদিকে আনিয়াং এর জ্ঞান ফিরলে সে লিকে জিজ্ঞেস করে কি হয়েছিল। লি এসে নানগংকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আনিয়াং বলে, একবার সম্রাজ্ঞী হলে ওকে তো আমি দেখে নেব। এরপর আমরা কমান্ডার গুইউকে পেই পরিবারের লাইব্রেরিতে কিছু খুঁজতে দেখি। এই সময় সে লেজার খুঁজে পায় আর সেটা নিয়ে নেয়। অন্যদিকে পেইশিয়ান তো ডিভোর্স নিতে রাজি না। সে ইউয়াংকে বলে, আপনি সম্রাট বলে যা ইচ্ছা তাই করতে পারেন না,
আপনি না আসলে আমাদের কেউ আলাদা করতে পারতো না। ইউয়াং বলে নানগং না চাইলে আমি জোর করলেও কাজ হতো না, কিন্তু শিয়ান মরে যেতে রাজি, তবেও ডিভোর্স দেবে না। এবার ওল্ড জেনারেল এসে ছেলের হয়ে ইউয়াং এর কাছে ক্ষমা চায়, শিয়ানকে জোর করে ডিভোর্স দিতে, এমনকি মারেও। ইউয়াং তো সম্রাটের দায়িত্ব পালন করে, ওল্ড জেনারেলকে বোঝায় কোনটা ভালো হবে। নানগং এর সময় ডিভোর্স লেটার লিখে এনে দেয়, কিন্তু শিয়ান তাতে সই করবে না, কারণ সে নানগংকে ভালোবাসে। তাই যদি মরতেই হয় তাহলে ও নানগংয়ের স্বামী হিসেবে মরতে চায়। নানগং বলে, কিন্তু আমি তো চাই না, আমি মহারাজের পাশে পেইশিয়ানের স্ত্রী হিসেবে থাকতে চাই না। এ সময় ওল্ড জেনারেল জোর করে হাত ধরে ডিভোর্স কাগজে সই দিয়ে নেয় আর বলে আজ থেকে এদের সম্পর্ক শেষ, একে অপরের সাথে আর কখনো দেখা করবে না। জেনারেলের ম্যানশন থেকে বের হবার সময় ইউয়াং বলে, খারাপ লাগছে নাকি ডিভোর্স দিয়ে? নানগং বলে, ভুল বুঝবেন না, আমি ইচ্ছা করেই ডিভোর্স দিয়েছি, তাই খারাপ লাগার প্রশ্নই নেই। এরপর কমান্ডার গুইউ এসে লেজার দেয় ইউয়ানকে, যেখানে পেই পরিবারের গোপনে চালাকি ধরা পড়ে। কমান্ডার বলে, পেই পরিবারের কাজের সাথে এরপর থেকে নানগং আর জড়িত হবে না আশা করছি। এরপর সবাই বেরিয়ে আসে। নানগং বের হবার সময় পিছনে ফিরে শিয়ানকে মনে মনে সরি বলে, কারণ সে চায় না এই ঝামেলার মধ্যে শিয়ান বা চ্যাং জড়িয়ে পড়ুক আর বিপদে পড়ুক, কারণ তারা নির্দোষ। পরের দিন ওল্ড জেনারেল আর মিনিস্টার লাইব্রেরিতে কথা বলছিল। মিনিস্টার বলে, নানগং কি পারবে ইউয়াংকে বশ করতে? কারণ নানজিয়াং রাজ্যের রাজাও তো ইউয়াংকে পরাস্ত করে উঠে পড়ে লেগেছে। আমার মনে হয় নানগং আর আমাদের পক্ষে নেই। ওল্ড জেনারেল বলে, যতদিন ওর অবৈধ সন্তানের জীবন আমার হাতে আছে ততদিন সে কথা শুনতে বাধ্য। এসব কথা আবার বাইরে থেকে শিয়ান শুনে ফেলে। ওল্ড জেনারেল বাইরে বেরিয়ে এসে শিয়ানকে দেখে জিজ্ঞেস করে, তুমি সব শুনেছ? শিয়ান জিজ্ঞেস করে, চ্যাং কি আমার ছেলে না? ওল্ড জেনারেল বলে, চ্যাং আসলে সম্রাট ইউয়াং এর ছেলে। চ্যাং সঠিক সময়ে জন্মেছে, কিন্তু আসল কথা লুকাতে নানগং তোমাকে বিয়ে করে তোমার ছেলে হিসেবে পরিচয় দেয়। শিয়ান তো এবার রেগে যায়, নানগং তার সাথে চিট করলো। এখনই শিয়ান চায় চ্যাংকে দিয়ে ব্ল্যাকমেল করে নানগংকে ফিরিয়ে আনবে, কিন্তু ওল্ড জেনারেল বলে সময় হয়নি এখনো। চ্যাংকে দিয়ে ব্ল্যাকমেল করার আসল সময় এলে তখন কাজে লাগানো যাবে। শিয়ান বাইরে দাঁড়িয়ে অতীতের স্মৃতি মনে করে, কত সুন্দর ছিল দিনগুলোতে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? নানগং এভাবে তার সাথে চিট করলো, ডিভোর্স হলো। শিয়ান তো প্রতিশোধের আগুনে জ্বলছিল। অন্যদিকে ইয়ং তো নানগংকে নিজের করে পেয়ে অনেক খুশি। তার ছোটবেলার প্রেমিকা, যাকে সে স্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল, আবারও সে তারই হয়ে গেল। ইয়ং তাকে জড়িয়ে ধরে এবং কিস করতে যায়, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। নানগং ডাক্তার ডাকতে চাইলে ইয়ং বলে কমান্ডার গুইউকে ডাকতে, আর অন্য কাউকে যেন এই বিষয়ে না জানায়। কমান্ডার এসে একটা মেডিসিন দেয় আর সেটা খেয়ে কিছুটা সুস্থ হয় ইয়ং। কমান্ডার বলে, মহারাজ আপনি আবার যদি প্রেমে পড়েন তাহলে আরও 1 বছরের বেশি বাঁচতে পারবেন না। আমাদের উচিত নানগংকে আপনার থেকে দূরে সরিয়ে নেওয়া। ইয়ং বলে, আমাকে তোমাকে বোঝাতে হবে না, কি করছি আমি তা জানি। নানগং চিন্তা করে, যদিও আমি তাকে নিজের করেও নিই তাহলে মাত্র 1 বছর বাঁচতে পারবে সে। এরপর কমান্ডার গুইও এর সাথে আলাদা কথা বলে জিজ্ঞেস করে, এই যে আবারও প্রেমে পড়লে 1 বছর বাঁচতে পারবে, এর কাহিনী কি? কমান্ডার বলে, আপনি জানেন না মনে হয়, আপনি যখন তীর মেরেছিলেন তাতে বিষাক্ত পয়জন ছিল, সেখান থেকে আমরা কোনো রকম তাকে বাঁচাতে তো পেরেছি। নানজিয়াং রাজ্যে যে মেডিসিন তাকে দেওয়া হয় তাতে মাত্র 10 বছর বাঁচার কথা, কিন্তু এর মধ্যে যদি সে প্রেমে পড়ে তাহলে আরো কম সময় বাঁচতে পারবে। এসব কাহিনী শুনে নানগং তো নিজেকে ক্ষমা করতে পারছে না। লর্ড জি এত বড় চাল দিয়েছে সেটাও ভাবতেই পারিনি। পেইশিয়ান নিজের রাগ কন্ট্রোল করার জন্য তরবারি প্র্যাকটিস করতে থাকে আর চিন্তা করতে থাকে কিভাবে তাকে নানগং প্রতারণা করেছে। এরপর সে তার বাবার কাছে এসে বলে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমার প্ল্যান যাই হোক না কেন, আমি ইউয়াংকে মেরে নানগংকে তুলে নিয়ে আসবো, আর আমার সাথে এত বছরের প্রতারণা করার মূল্য তাকে দিতেই হবে। ওল্ড জেনারেল বলে, তুমি কি সত্যি তাকে মারতে পারবে? শিয়ান বলে, মারতে না পারলেও নিজের মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাব। ওল্ড জেনারেল বলে, এখনো অপেক্ষা করো। এরপর নানগং এবং ইউয়াংকে একান্ত সময় কাটাতে দেখি। নানগং বলে, আমি জানতাম না তীরে বিষ ছিল, আমি শুধু লর্ড জি যাতে সন্দেহ না করে এজন্য তোমাকে আহত করতে চেয়েছিলাম মাত্র, কিন্তু এরপর এত কিছু হয়ে গেল যে আমি বুঝতেই পারিনি কিছু। আগে আমাদের ভাগ্য আমাদের দ্বারা নির্ধারিত ছিল না, আমি চেয়েছিলাম তুমি সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকো, তাই বারবার তুমি আমাকে ফিরিয়ে দিলেও আমি চুপচাপ মেনে নিতাম, কিন্তু এই ঘটনার জন্য আমি তোমার কাছে সত্যিই ঋণী। ইওয়াং বলে, তাহলে বাকি জীবন আমার সাথে থেকে এই ঋণ শোধ করো।
নানগং মনে মনে বলে আমি তোমাকে এই বিশ্বের থেকে মুক্তি পেতে সাহায্য করব। শিয়ানের দিকে লাইব্রেরিতে গিয়ে তার লুকিয়ে রাখা ম্যাপ খুঁজতে থাকে, যেটা নানজিয়াং রাজ্যের রাজা তাকে এনে দিয়েছিল। কিন্তু খুঁজতে খুঁজতে একটা চিঠির মতো পায়। তার বাবা চলে আসায় সেটা পকেটে লুকিয়ে ফেলে। ওল্ড জেনারেল জিজ্ঞেস করে এখানে কি করছে সে। শিয়ান একটা উল্টোপাল্টা যুক্তি দেয়। তখন পকেটে লুকিয়ে থাকা চিঠির খাম দেখে ওল্ড জেনারেল বলে এখনো সময় হয়নি। এরপর নানগংকে দেখা যায় ইয়ং এর বুকে মাথা রেখে শুয়ে আছে। ইয়ং জিজ্ঞেস করে ছোটবেলায় প্রমিস কি করেছিলে মনে আছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাদের ছোটবেলার স্মৃতি, যখন একে অপরকে প্রমিস করেছিল কখনো ছেড়ে যাবে না, আজীবন পাশে থাকবে। এখন আবার তারা সেরকম করে প্রমিস করে। পরের দিন ইওয়াংকে নিজের হাতে মেডিসিন বানিয়ে এনে দেয় নানগং। ইওয়াং জিজ্ঞেস করে ইদানিং মেডিসিন লাইব্রেরিতে বেশ সময় কাটাচ্ছ যে, তুমি কি ফিমেল ডাক্তার হতে চাও নাকি। নানগং বলে ডাক্তার হতে পারলে তো ভালোই হবে, তোমার চিকিৎসা ভালো করে করতে পারবো। ইওয়াং মেডিসিন খেতে গিয়ে বলে মনে হয় এটা দিতে, আমি খেতে পারবো না। নানগং তখন নিজের হাতে যত্ন করে মেডিসিন খাইয়ে দিতে যায়। ইওয়াং এটাই চাচ্ছিল, কিন্তু তখন সেখানে চলে আসে লি। সে এসে বলে প্রিন্সেস আনিয়াং নানগং এর সাথে দেখা করতে চেয়েছে। ইওয়াং চিন্তা করে নানগং এখন একটা ভালো পজিশনে আছে, তাই এখন তার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নানগং এবার ইচ্ছা করে আনিয়াং এর সাথে দেখা করতে যায়। আনিয়াং চা দেওয়ার সময় নানগংকে বলে মহারাজ তোমাকে থাকতে দিয়েছে বলে নিজের জায়গা ভুলে যেও না, আর আমার দয়া দেখানোতে সুযোগ নিতে যেও না। নানগং এবার চায়ের কাপ উল্টে আনিয়াং এর কাপড়ে ফেলে দেয় এবং বলে আমি সামান্য দাসী, এত মূল্যবান চা আমার জন্য না। আনিয়াং তো রেগে লুকোনো ছুরি বের করে নানগংকে মারার ভয় দেখায়, আক্রমণ করে, কিন্তু নানগং নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু নানগংকে ফাঁসাতে আনিয়াং নিজের পেটে ছুরি মেরে দেয়। এরপর তো নানজিয়াং রাজ্যের রাজা নানগংকে বন্দি করে। তার মেয়েকে আহত করার শাস্তি তো তাকে পেতেই হবে। তরবারির গলায় ধরে জিজ্ঞেস করে নানগং এত সাহস কি করে পেল, আজ তাকে মরতেই হবে। ইওয়াং এসে বলে সামান্য দাসীকে কেন নিজের মেয়ের সমকক্ষ ভাবছেন, আর আসল কাহিনী না জেনে কিভাবে বিচার করবেন। নানজিয়াং রাজ্যের রাজা বলে একজন দাসী হয়ে কি করে প্রিন্সেসের ক্ষতি করে, এই চরম শাস্তি তো তাকে পেতেই হবে। নানগং বলে আমি তাকে মারিনি, সে আমাকে আক্রমণ করেছিল আর হঠাৎ নিজেই আহত হয়। কিন্তু এটাকে মিথ্যা বলে মনে করে নানজিয়াং রাজ্যের রাজা, নানগংকে শাস্তি দিতে চায়। ইওয়াং বলে প্রিন্সেস এখনো আহত, সামান্য দাসীকে মেরে আপনার রাগ কমবে না হয়তো। এর থেকে ভালো হয় আমি আনিয়াংকে বিয়ে করে সম্রাজ্ঞীর মর্যাদা দিই, আপনি নানগংকে মুক্তি দিন। নানগং বলে সে আনিয়াংয়ের ক্ষতি করেনি, কিন্তু রাজা তো বলে নানগংকে তবুও শাস্তি পেতে হবে। পরে রাজা অবশ্য তরবারি নামিয়ে নানগংকে বেরিয়ে যেতে বলে আর কখনো তার সামনে আসতে নিষেধ করে। এরপর সামনে দেখা হলে মেরে ফেলতে দ্বিধা করবে না। নানগং তো বিরক্ত মুখে বেরিয়ে আসে। অন্যদিকে ওল্ড জেনারেল এবং মিনিস্টার নানগং এর এমন কাজে রেগে আছে, কোথায় দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, কিন্তু উল্টো আনিয়াং এর সম্রাজ্ঞী করার পথ খুলে দিল। কাজের কাজ কিছুই করতে পারলো না। মিনিস্টার তখন বলে চ্যাংয়ের ওষুধ দেওয়ার সময় হয়েছে, যতদিন চ্যাংয়ের সুস্থতা আমাদের হাতে ততদিন নানগং কাজ করতে বাধ্য। অন্যদিকে দেখা যায় রাজা এসে আনিয়াংকে বলে এবার ভালো করতে পেরেছো, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আনিয়াং বলে আমি যদি সত্যি মরে যেতাম। রাজা বলে যদি বলে এখানে কিছুই নেই, যতক্ষণ প্ল্যান কাজ করবে ততক্ষণ যা দরকার হয় করতে হবে। রাজা চলে গেলে আনিয়াং বলে নিজের মেয়ের প্রতিও তোমার মায়া নেই দেখা যায়। এরপর চ্যাংকে দেখা যায়, তার অবস্থা আরো অবনতি দেখে শিয়ান জিজ্ঞেস করে এমন কেন হচ্ছে। ওল্ড জেনারেল বলে তুমি কি তার পরিচয় ভুলে গেছো। শিয়ান বলে আমি ভুলিনি, কিন্তু এতদিনের একটা সম্পর্ক, আর নানগং অপরাধী হলো চ্যাং নির্দোষ। এরপর ওল্ড জেনারেল চলে যায়। মিনিস্টার তাকে গোপনে একটা কাগজ দেয়। শিয়ান এদিকে ভাবতে থাকে চ্যাংয়ের অসুস্থতা আসলেই মারাত্মক, এর রহস্যকে বের করতেই হবে। নানগং এবার আনিয়াং এর সাথে দেখা করতে আসে। প্রথমে বলে সে ক্ষমা চাইতে এসেছে। আনিয়াং বেশ খুশিই হয়, কারণ নানগংকে এবার সে পায়ে পিষতে পারবে। এরপর নানগং আসলে যখন সে আনিয়াংয়ের দিকে এগিয়ে যায়, আনিয়াং ঘাবড়ে যায় আর পিছনে যেতে থাকে। এক পর্যায়ে বিছানায় পড়ে যায়। নানগং তার গলায় আর গালে হাত দিয়ে বলে এখন এখানে কেউ নেই, তাই তোমার চালাকি যদি তোমার উপরেই খাটাই তাহলে কেউই দেখবে না। আর তুমি এভাবে আহত হয়ে এক ঢিলে 3 পাখি মারতে চেয়েছিলে, তোমার বাবাকে, ইওয়াংকে আর আমাকে। তোমার আশা সফল হয় কিনা এখন দেখার পালা। এরপর উঠে চলে আসার সময় নানগং বলে তোমার সুন্দর চেহারার জন্য আমিও একটা সারপ্রাইজ রেখে গেলাম। আনিয়াং বলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ। নানগং কিছু না বলে চলে যায়। এরপর লি এসে দেখে
আনিয়াং এর মুখে ক্ষতমত কালচে কি যেন হয়েছে। আয়নায় দেখে বুঝতে পারে এটা নানগং এর কাজ। নানগং আসলে এটা করেছে কারণ আনিয়াংকে হাতে রাখতে হবে যদি সে প্ল্যানে সফল করতে চায়। প্রাসাদ থেকে বের হতেই ওল্ড জেনারেল গুপ্তচর এসে চিঠি দিয়ে বলে ওল্ড জেনারেল বলেছে এবার যদি প্ল্যানে ফেল হয় তাহলে চ্যাংকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা হবে না। নানগং বলে আমি সব প্ল্যান করছি, আমাকে কিছুদিন সময় দিতে বলো। এরপর দেখা যায় নানগং ইউয়াং এর জন্য খাবার নিয়ে এলে ইউয়াং তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে কোথায় ছিল এতক্ষণ। নানগং বলে প্রিন্সেস আনিয়াং এর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ইউয়াং বলে তাকে উত্তেজিত করার দরকার নেই। নানগং বলে যেহেতু তুমি মনে করো আমি তাকে ছুরি মেরেছি আর তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ তাই আমার উচিত ঝামেলা মিটিয়ে নেওয়া। ইউয়াং বলে আমি বিয়ে করছি বলে তুমি কি জেলাস? নানগং বলে আমার জেলাস হবার অধিকার নেই। ইউয়াং আবারও জিজ্ঞেস করে অধিকার নেই নাকি সত্যি জেলাস না? নানগং মনে মনে বলে আমি তোমাকে আর চ্যাংকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু একসাথে দুজনকে রাখা সম্ভব হবে না এখন। নানগং বলে আমি বরং বিয়ের প্রস্তুতি করতে চাই। নানগং চলে যাচ্ছিল তখন ইউয়াং ওকে বলে তাহলে ভালো করে প্রস্তুত করবে। এরপর ইউয়াং ড্রিঙ্কস করতে করতে বলে আমি সরি নানগং, তোমাকে এর মধ্যে জড়ানো আমার উচিত হয়নি। ড্রিঙ্কস করতে করতে কল্পনা করে নানগংকে সে আটকে রাখতে চায় আর হারাতে চায় না। নানগং ছাড়া এখন ও আর কাউকে বিশ্বাস করতে পারবে না। নানগংই ওর একমাত্র দুর্বলতা। এসব কল্পনা করছিল তখন কমান্ডার গুইউ এসে বলে এত ড্রিঙ্কস করা ক্ষতিকর, এর থেকে পেস্ট্রি খান, নানগং বানিয়েছে। ইউয়াং প্রথমে রাগ দেখায় কিন্তু মনে মনে খুশিই হয়। পেস্ট্রি নিয়ে টেস্ট করতে থাকে কেমন হলো। এরপর নানগংকে নিজের রুমে চিকিৎসার বইপত্র নিয়ে ঘাটাঘাটি করতে দেখা যায়। অনেক খোঁজার পর একটা সমাধান পায়। সেই মূল্যবান উপাদান ছোটবেলায় ইউয়াংকে একটা পেন্ডেন্টের মধ্যে যত্নে রাখতে দিয়েছিল। ইউয়াং আড়াল থেকে নানগং এর এই বইপত্র নিয়ে ঘাটাঘাটি দেখছিল। পরের দিন কমান্ডার গুইউ তো ইউয়াংকে বলে আপনি আরো অসুস্থ হয়ে যাচ্ছেন, এখন ডক্টরকে খবর দেওয়া উচিত। কিন্তু ইউয়াং বলে বাইরের কাউকে আমি এটা জানাতে চাই না। তখন ওল্ড জেনারেলের গুপ্তচর আড়াল থেকে শুনছিল সব। ইউয়াং এবং কমান্ডার গুইউ হয়তো এটাই চাইছিল। তারা এসব দেখে মুচকি হাসি দেয়। পরের দিন নানজিয়াং রাজ্যের রাজা আসে সেনাবাহিনীর খাতে উন্নয়নের জন্য অর্থ চাইতে। ইউয়াং বলে এখন তো কোনো যুদ্ধ হচ্ছে না, তাহলে এত অর্থ কেন লাগবে? রাজা বলে সেনাদের বেতন, ভরণ পোষণ, ট্রেনিং দিতে লাগবে। ইউয়াং বলে এক কাজ করুন, অর্ধেক সেনা রিটায়ার দিয়ে বিশ্রাম নিতে বাড়ি পাঠিয়ে দিন। রাজা তখন বলে তাহলে বর্ডারে গার্ড দেওয়া বন্ধ করে দেব, আর আশেপাশের রাজ্যের প্রিন্সরা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে। ইউয়াং বলে আমাকে কি ভয় দেখাচ্ছেন নাকি? এরপর কমান্ডার এসে জানায় পাশের দুই রাজ্যের রাজকুমারদের পরাস্ত করে তাদেরকে বন্দি করা হয়েছে। তখন রাজা বলে আমি সম্রাটকে দুর্বল ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। এবার আমি আসছি এখান থেকে। এদিকে আনিয়াং বিয়ের ড্রেস এবং গয়না নিয়ে ট্রায়াল দিচ্ছিল। তখন দাসী এসে জানায় বিয়ের অনুষ্ঠান কয়েকদিন দেরি করে হবার কথা চলছে। আনিয়াং বলে সম্রাট এখন অসুস্থ, তাই একটু দেরি হতেই পারে। তখন দাসী জানায় সে অসুস্থ তাই কাউকে তার কাছে যেতে দিচ্ছে না, কিন্তু নানগং রোজ তার সাথে থাকছে। আনিয়াং তো রেগে সব ছুঁড়ে ফেলে। এদিকে নানগং আবারও মেডিসিন তৈরি করে আনে, কিন্তু তিতা বলে ইউয়াং খেতে নারাজ। তাই নানগং তাকে একটা মিষ্টি ফল দেয়। ইউয়াং বলে আগে যেভাবে খাওয়াতে সেভাবে খাইয়ে দাও। নানগং তখন নিজের ঠোঁটে করে ফল নিয়ে ইউয়াংকে খাওয়াতে যায়। ফল পড়ে যায় আর দুজনের মধ্যে কিস হয়ে যায়। তখন আবার আনিয়াং সেখানে আসে। আনিয়াং তো এই দেখে রেগে আগুন, এখনই মেরে ফেলতে যায় কিন্তু তার দাসী তাকে আটকায়। এদিকে নানগং দ্রুত তাকে ছাড়িয়ে নিয়ে হাত মোজা আনার জন্য বের হতে গিয়ে আনিয়াং এর মুখোমুখি হয়। আনিয়াং বলে তুমি সম্রাটের অসুস্থতার সুযোগ নিচ্ছ, আমি সম্রাট কি হলে প্রথমে তোমাকে কারাগারে দেব। নানগং বলে সম্রাট এখন অসুস্থ, তাকে যদি বলি আমাকে সম্রাজ্ঞী করতে সে কিন্তু তাই করবে, তারপর দেখা যাবে কে জেলে যায়। আনিয়াং বলে আমাকে ভয় দেখাচ্ছ নাকি, কি করবে তুমি? নানগং এবার গার্ড ডেকে আনিয়াংকে তাড়িয়ে দেয়। ইউয়াং এসব দেখে চুপচাপ মজা নেয়, কারণ ও এটাই চাইছিল। আনিয়াং গিয়ে চিন্তা করে প্রাসাদের সেনারা কেন নানগং এর কথা শুনছে, তাহলে নানগং কি সব নিজের দখলে নিয়ে নিয়েছে? এরপর দাসীকে ডেকে তার বাবাকে খবর দিতে বলে। বলে সম্রাট অনেক অসুস্থ, নানগং তাকে কবজা করে নিয়েছে, সে বিপদে আছে। এদিকে ইউয়াং তো বলে তুমি এত দেরি করে এলে যে, আবার কি প্ল্যান করছো? নানগং বলে আমি তোমাকে হেল্প করলাম, আরো তুমিই তো চাইছিলে যে আনিয়াং তার বাবাকে গিয়ে বলুক যে তুমি অসুস্থ।
যাতে আনিয়াংয়ের বাবা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি এক জিনিসে একটু আগুন ঢেলে দিলাম আর কি। এরপর রাজাকে দেখা যায় সেনাদের সম্রাটের বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং সেনাদের নিয়ে প্রাসাদে আক্রমণ করে বলে, সুই ইউয়াং, তুমি অসুস্থ, তার উপরে উত্তরাধিকারীও নেই, তুমি সিংহাসন আমাকে দিয়ে দাও। কিন্তু দেখা যায় যাকে সে বলছিল সে ছিল কমান্ডার গু ইউ। এরপর সুই ইউয়াং এসে বলে, আমি আরও কিছুদিন সিংহাসন ভোগ করতে চাই, আপনার সমস্যা কি? রাজা তো সেনাদের বলে ইউয়াংকে বন্দি করতে, কিন্তু সেনারা উল্টো রাজাকেই বন্দি করে। ইউয়াং তখন সম্রাটের বিরুদ্ধে সেনা উস্কে দেওয়া আর যুদ্ধ ঘোষণা করার অভিযোগে রাজাকে কারাগারে পাঠায় বিচার করার জন্য। প্রিন্সেস আনিয়াং দ্রুত ইউয়াংকে এসে ক্ষমা চায়, তার বাবাকে ছেড়ে দিতে বলে, এমনকি এর জন্য সে সম্রাজ্ঞী হবার ইচ্ছাও ত্যাগ করে। নানগং বলে রাজা নিজের ইচ্ছায় এই বিপদ ডেকে এনেছে, সম্রাটের দয়া ছিল তাই তাকে কারাগারে দিয়েছে, মেরে ফেলেনি। আনিয়াং তো রেগে বলে, আমি সম্রাজ্ঞী না হলেও তোমাকেও ঠিক মেরে ফেলবো। এবার ইউয়াং তো রেগে গিয়ে আনিয়াংকে সম্রাজ্ঞী থেকে বাদ দেয়, এমনকি তার প্রাসাদ থেকেও বহিষ্কার করে দেয়। ইউয়াং এর পা ধরে ক্ষমা চায় আনিয়াং, বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। আনিয়াংকে আলাদা প্রাসাদ দেওয়া হয়, সাথে দাসীও বদলে দেওয়া হয়। এতে রাগ করে সব ছুঁড়ে ফেলতে থাকে। তখন একটা ভাঙা থালার টুকরো নিয়ে নিজেকে মারার চেষ্টা করে। তখন সেখানে নানগং আসে। আনিয়াং বলে, এখানে কি আমাকে দেখে হাসতে এসেছো, নাকি ভয় পাও না আমি তোমাকে মেরে দিতে পারি? নানগং বলে, তুমি আমাকে মারবে না জানি, কিন্তু তুমি সম্রাজ্ঞী হতে চেয়েছিলে, এটা আসলেই কি গুরুত্বপূর্ণ? সম্রাট তোমাকে চায় না, কিন্তু তুমি কেন এই ফাঁদের জন্য সারা জীবন বন্দী হতে চাও? আনিয়াং বলে, তুমি বুঝতে পারবে না, এতে আমার বাবার কাছে সম্মান বাড়বে, উনি আমায় পছন্দ করবে। নানগং বলে, এসব কখনোই হবে না, এর থেকে মন যেটা চায় সেটাই করো। তারপর যেতে যেতে বলে, অন্তত এত দ্রুত নিজেকে শেষ করো না, কারণ তোমার বাবা এখনো জীবিত। এদিকে মিনিস্টার আর ওল্ড জেনারেল তো নানজিয়াং এর রাজার প্রতি ইউয়াং এর এই আচরণের জন্যই অপেক্ষা করছিল। ওল্ড জেনারেল বলে, এবার নানজিয়াং রাজার ঘৃণাকে কাজে লাগিয়ে তাকে ইউয়াংকে শেষ করতে হবে। এদিকে ইউয়াং সিদ্ধান্ত নেয় নানগংকে নিয়ে একান্ত ঘুরতে যাবে, কারণ তার হাতে হয়তো বেশি সময় নেই, তাই নানগংয়ের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চায়। কমান্ডার গুইও তাকে একা ছাড়তে চায় না, কিন্তু ইউয়াং ওল্ড জেনারেলের আসল রূপ দেখতে চায়। কি দিয়ে সে নানগংকে ভয় দেখায় সেটা জানতে চায়। তাই এই গেমে জয় করতে হলে ইউয়াংকে নিজেই এই গেমে ঢুকতে হবে। অন্যদিকে শিয়ান তার গোপন সূত্র ধরে খবর পায় চ্যাংয়ের অসুস্থতা জন্ম থেকে না, বরং মানুষের তৈরি, আর তার একমাত্র ওষুধ দিচ্ছে তার বাবা। আর এখানেই ঘাপলা আছে, এর সমাধান দেখতে হবে। এমন সময় ওল্ড জেনারেল এসে জানায় ইউয়াং একা ঘুরতে বের হয়েছে, এবার তাকে পালাতে দেওয়া যাবে না। শিয়ানো বলে, এবার তাকে অবশ্যই মেরে নানগংকে তুলে আনবো। রাতের বেলা ওল্ড জেনারেল দেখা করে নানজিয়াং রাজ্যের রাজার সাথে। মিনিস্টার তাকে কারাগার থেকে মুক্ত করেছে। এর সুবাদে ওল্ড জেনারেল চায় রাজা যেন এক হয়ে ইউয়াংকে পরাজিত করতে হাত মেলায়, কারণ তাদের দুজনের উদ্দেশ্যই এক। রাজা কিছুক্ষণ ভেবে দেখে এবং তারপরে জেনারেলের কথায় একমত হয়। অন্যদিকে ইউয়াং আর নানগং ফুয়ো প্রাসাদে একান্ত সময় কাটাতে যায়। তারা সেখানে রোমান্টিক সময় পার করে। এক সময় নানগং বলে, আমাকে তোমার স্ত্রী হিসেবে পছন্দ করে নিয়ে তোমার কখনো অনুশোচনা হয়নি? ইউয়াং বলে, কখনোই না। এরপর নানগং অনেক খুঁজে সেই পেন্ডেন্ট আর মূল্যবান পাথর খুঁজে পায়। তখন আবার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই সময় পেশিয়ান এসে তাদেরকে আক্রমণ করে। নানগং তো তাকে দেখে অবাক হয়ে যায়। ইউয়াং শান্তভাবে বলে, তোমার এরকম আচরণ করার সময় এখনো হয়নি। তখনই ভিলেনের হাসি দিতে দিতে নানজিয়াং রাজা এসে বলে, যদি আমি এই দলে যোগ দিই তাহলে তোমার শেষ তো অবশ্যই হবে। ইউয়াং বলে, ওল্ড জেনারেল আপনাকে মুক্ত করেছে তাই না, আপনিও তাদের দলে? রাজা বলে, যখন ধরেই ফেলেছো তাহলে আর অভিনয় করে লাভ কি। এরপর গার্ডদেরকে বলে ইউয়াং আর নানগংকে বন্দি করতে। তখন শিয়ান রাজার দিকে তরবারি ধরে বলে, আপনি কথা দিয়েছিলেন নানগংকে ক্ষতি করবেন না। রাজা বলে, এই অবস্থায় তার বেঁচে থাকাটা পরিস্থিতি আরো জটিল করবে, তাই প্রেম দেখানোর সময় এখন না। শিয়ান বলে, নানগং আমার, তাই তাকে যদি কেউ মারতে চায় তাহলে আমি তাকে মারব। ইউয়াং বলে, আমাকে মারতে চাইলে যে কোনো সময় মারতে পারেন, কিন্তু মারলে যে সিংহাসন পাবেন এমন না। রাজা এর মানে বুঝতে পারে না। নানগং এগিয়ে বলে, রাজা মনে হয় ইম্পেরিয়াল সিল এখনো পাননি তাই না?
রাজা চুপসে যায়। তখন নানগং বলে, আমরা আড়ালে গিয়ে কথা বলতে পারি। রাজা তখন ইউয়াংকে ফুয়ু প্রাসাদে বন্দি করার নির্দেশ দেয়, এখন যেন একটা মাছিও এখান থেকে বের হতে না পারে। এরপর নানগংকে আলাদা নিয়ে জিজ্ঞেস করে, ইম্পেরিয়াল সিল কোথায় পাবে? নানগং বলে, সিল তো ওল্ড জেনারেলও খুঁজছে। রাজা অবাক হয়ে বলে, তারও একই দিকে নজর? তাহলে সে আক্রমণ করেনি কেন? আমাকে কেন উস্কে দিল? নানগং বলে, স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে। আপনি পেই চ্যাংকে চিনেন? সে কিন্তু আমার আর ইউয়াংয়ের সন্তান। রাজা বুঝতে পারে ওল্ড জেনারেলের প্ল্যান। চ্যাংকে সিংহাসনে বসিয়ে নিজের রাজত্ব নিতে চায়। এবার সেও উল্টো চাল দেবে ভাবে। দেখতে চায় কতক্ষণ ওল্ড জেনারেল পেই মিয়াং তার আসল রূপ না দেখায়। এদিকে ওল্ড জেনারেল যখন জানতে পারে রাজা ইউয়াংকে না মেরে বন্দি করে রেখেছে, সে আশাহত হয়। শিয়ানকে নজর রাখতে বলে রাজার প্রতি। দরকার হলে প্রিন্সেস আনিয়াংকে তুলে আনতে বলে। এমনকি নিজেও হুইউ প্রাসাদে যাবে বলে সিদ্ধান্ত নেয়। কমান্ডার গুইও এদিকে কোনো নিউজ না পেয়ে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। তখন এক সৈন্য এসে তাকে সব খবর দেয়। সে তখন বলে, সম্রাট যেভাবে বলেছিল সেভাবে হয়েছে সব। এখন পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। এরপর কমান্ডার প্রিন্সেস আনিয়াংয়ের কাছে যায়। তাকে পেই মিয়াংয়ের পাঠানো গুপ্ত খুনি মারতে এসেছিল। কমান্ডার তাকে বাঁচিয়ে সব খুলে বলে। আনিয়াং তো চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে। এরপর সে কিছুক্ষণ ভেবে তার মায়ের দিকের রাজ্যের, যেখানে তার মামা জেনারেল, সেই রাজ্যের টোকেন দেয় কমান্ডারকে, যাতে সেখান থেকে সাহায্য নিয়ে ইউয়াং এবং নানগংকে বাঁচানো যায়। কমান্ডার তাকে ধন্যবাদ জানায় এমন উপকার করার জন্য। আনিয়াং বলে, আমি আর বাবার হাতের পুতুল থাকতে চাই না, নিজের মনের কথা শুনতে চাই। এদিকে নানগং ভাবতে থাকে কিভাবে প্ল্যান করে সু ইউয়াংকে বাঁচানো যায়। এর মধ্যে পেই মিয়াং এসে জিজ্ঞেস করে, তুমি নানজিয়াং রাজাকে কি বলেছ যে সে ইউয়াংকে না মেরে ছেড়ে দিল? নানগং শান্ত থাকার চেষ্টা করে আর বলে, আমি কিছুই বলিনি। সে আমাকে বলল সে জানে পেইচাং আসলে ইউয়াংয়ের সন্তান। পেই মিয়াং বলে, আমি তোমার কথা এত সহজে বিশ্বাস করবো ভেবেছ? এত বোকা না আমি। তুমি চাও আমি আর রাজা লড়াই করি, আর এর মাঝে তুমি ফায়দা উঠাও। নানগং বলে, ভেবে দেখুন, ইউয়াং মারা গেলে কার লাভ? রাজা বাইরে আর প্রিন্সেস প্রাসাদের ভিতরে। তাই তারা যদি একসাথে প্ল্যান করে তাহলে কি হতে পারে? এবার তো পেই মিয়াং রাজার প্রতি ক্ষেপে যায়। আর নানগং এটাই আশা করেছিল যে এরা দুজন লড়াই করবে, এই সুযোগে ইউয়াংকে রক্ষা করবেও। পেই মিয়াং এবার রাজার চালাকি দেখার অপেক্ষা করবে। এরপর সে জিজ্ঞেস করে, তুমি আবার ইউয়াংয়ের প্রতি দুর্বল হয়ে পড়নি তো? তোমাকে তো আমার বিশ্বাস নেই। নানগং বলে, বিশ্বাস না হলে আমার সাথে আসুন। এরপর ইউয়াংকে হাত পা বেঁধে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে নিয়ে আসে। ইউয়াংয়ের সারা শরীরে ক্ষত, রক্তে ছোপ ছোপ দাগ। পেই মিয়াং বলে, এখানে এনে কি প্রমাণ করতে চাও? নানগং গিয়ে এবার ইউয়াংয়ের চোখে কিছু একটা ছুঁড়ে মারে, যাতে সে অন্ধ হয়ে যায় আর যন্ত্রণায় চিৎকার করে। পেই মিয়াং তো আটকে যায়। তখন নানগং বলে, এবার বিশ্বাস করেন তো? পেই মিয়াং বলে, ইম্পেরিয়াল সিল পাওয়ার আগে ও যেন মরে না যায়। ওল্ড জেনারেল পেই মিয়াং চলে যাওয়ার পর ইউয়াং জিজ্ঞেস করে, এমনটা কেন করলে? নানগং বলে, তোমার জন্য মা বাবা পরিবার সব কিছু হারিয়েছি, রাজ্য হারিয়েছি। লর্ড জি আমাকে ব্যবহার করেছে তোমার প্রতি, তাই প্রতিশোধ নিতে আমি এসব কাজ করেছি। ইউয়াং বলে, তাহলে এত এত সুন্দর প্রতিশ্রুতি কেন দিয়েছিলে? নানগং বলে, এসব না বললে তুমি আমাকে বিশ্বাস করতে না। ইউয়াং বলে, তোমাকে বিশ্বাস করাই আমার ভুল ছিল। নানগং এবার সেই মূল্যবান উপাদান দিয়ে বলে, এটা খেয়ে নাও, অন্তত ব্যথা নিরাময় হবে। ইউয়াং বলে, অন্ধ তো হয়ে গেছি, আর কি হবে এসবে, আর মরেও তো যাব। নানগং মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে রক্ষা করার জন্যই তোমাকে এত কষ্ট দিচ্ছি। নানজিয়াং রাজা এবার জেনারেলের ম্যানশনে ঢুকে পেই মিয়াংকে আক্রমণ করে। জিজ্ঞেস করে কেন এভাবে তাকে বোকা বানালো সে। সু ইউয়াংয়ের সন্তান বড় করেছে, সেটা দিয়ে রাজাকে প্রতারণা করার চেষ্টা করেছে। এবার রাজা ইম্পেরিয়াল সিল চায়, কিন্তু সিল আসলে পেই মিয়াংয়ের কাছেও নেই। পেই মিয়াং বলে, কিসের সিল? আর আপনি কিন্তু জেনারেলের ম্যানশনে দাঁড়িয়ে আছেন। এরপর পেই মিয়াংয়ের সেনারা এসে রাজার সেনাকে মেরে ফেলে, আর পেই মিয়াং রাজাকে খুন করে, কারণ পেই মিয়াং আগে থেকেই রাজার চাল ধরতে পেরেছিল। এদিকে নানগং দাঁড়িয়ে আছে বন্দি ইউয়াংয়ের সামনে। পেই শিয়ান দেখা করতে আসে। নানগং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এলে? চ্যাং এখন কেমন আছে? শিয়ান বলে, সে ভালো আছে, ভদ্র আছে, তুমি বাড়ি চলো। নানগং বলে, এখন যেতে পারবো না।
পেশিয়ান নানগংকে জড়িয়ে ধরে বলে, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। নানগং ধন্যবাদ জানায়। এরপর হুট করে ইওয়াং কাশি দিলে নানগং বিচলিত হয়ে যায়। শিয়ান জিজ্ঞেস করে এখনও দয়া কাজ করে তার প্রতি। নানগং বলে তা কেন হবে। শিয়ান এরপর নিজের হাতে ক্ষত দেখায়। নানগং বিচলিত হয়ে যায়, পরম যত্নে ব্যান্ডেজ করে দেয়। শিয়ান আবারও তাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু নানগং বলে ইম্পেরিয়াল সিল এখনও পাওয়া যায়নি, ততদিন ইওয়াংকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি বাড়ি ফিরে যাও, চ্যাংয়ের যত্ন নিও। শিয়ান বলে আমি আর চ্যাং তোমার অপেক্ষা করব। এরপর যাবার সময় শিয়ান মনে মনে ভাবে, নানগং কখনো কি আমায় সত্যি ভালোবেসেছিল। শিয়ান চলে গেলে নানগং একটা ম্যাজিক্যাল উপাদান আর হাতে আগুন পাওয়ার ইউজ করে এবং নিজের হাত কেটে সেই রক্ত দিয়ে ইওয়াং এর পাওয়ার ফিরিয়ে আনার ব্যবস্থা করে। নানগং বলে আমি আমার নিজের দৃষ্টি দিয়ে তোমার দৃষ্টি ফিরিয়ে দিলাম, এরপর তোমাকে হয়তো আর দেখতেও নাও পারি। এরপর নানগং ইওয়াং এর কোলে অজ্ঞান হয়ে যায়। এদিকে শিয়াং বাড়িতে এসে একটা হেয়ার পিন নিয়ে ভাবতে থাকে, নানগং কখনো তাকে ভালোবাসেনি, সু ইওয়াং তার মন জুড়ে ছিল। তবুও শিয়ান তাকে সারা জীবন সুখী রাখার প্রতিজ্ঞা করে। পরের দিন ইওয়াংকে চোখ বেঁধে হাত পায়ে শিকল পরিয়ে উল জেনারেলের কাছে আনা হয়। নানগং বলে আপনি যা চেয়েছিলেন পেয়েছেন। এবার পেইমিয়াং এবার ইওয়াংকে লিখে দিতে বলে যে সে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করবে আর ইম্পেরিয়াল সিল তাকে দিয়ে দেবে। ইওয়াং তো রাজি হয়নি। তখন পেইমিয়াং বলে না লিখে দিলে চ্যাংকে মেরে ফেলবো। ইওয়াং বলে আপনার বংশধর মেরে আমাকে ভয় দেখিয়ে লাভ কি। পেইমিয়াং বলে সে তোমার সন্তান। ইওয়াং বিশ্বাস করতে চায় না, মিথ্যা মনে করে। নানগং এরপর বলে সে আমাদের সন্তান, আমাদের বিয়ের রাতের পরেই আমি প্রেগনেন্ট হই। ইওয়াং বলে এতদিন বলনি কেন, আর এখন কেন বলছো। পেইমিয়াং বলে না পারতে না, কারণ তার জীবন আমার হাতে বন্দি, আমি চাইলেই তাকে মেরে ফেলতে পারি। ইওয়াং তখন চিন্তা করে অতীতের কথা, এমনকি কমান্ডার গুইও বলেছিল চ্যাং দেখলে আপনার মতো। এ সমস্ত কথা পেইশিয়ান বাইরে দাঁড়িয়ে শুনছিল। পেইমিয়াং এরপর 3 দিন সময় দেয় ভাবার জন্য আর লিখে দেওয়ার জন্য। এরপর পেইমিয়াং বের হবার সময় শিয়ানকে দেখে। শিয়ান তখন বুদ্ধি করে বলে চ্যাংকে আমরা কাজে লাগাতে পারি, তাদের দিয়ে উদ্দেশ্য হাসিল করতে পারি। এরপর চ্যাংকে দেখানো হয় সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। পেইশিয়ান আর পেইমিয়াং আসলে দাসী কান্নাকাটি করে অবস্থা জানায়। পেইমিয়াং বলে মরে গেলেই বাকি। পেইশিয়ান তো বলে এখন আমাদের কাছে এ অনেক মূল্যবান, তাই তাকে বাঁচিয়ে রাখতে হবে। পেইমিয়াং তার ছেলের কথায় এবার চ্যাংকে মেডিসিন দিতে যায়। তখন শিয়ান কৌশলে সেই মেডিসিন নেয় আর এক দাসীকে দিয়ে টেস্ট করতে পাঠায় এতে পয়জন আছে কিনা। অন্যদিকে ইওয়াং আর নানগং একান্তে কথা বলছিল। ইওয়াং বলে তুমি আমাদের বাচ্চাকে বাঁচাতে তখন পেইশিয়ানকে বিয়ে করেছিলে, এটা খুব রিস্কি ছিল, লর্ড জি জানতে পারলেই মেরে ফেলতো। নানগং বলে আমি আমাদের সন্তানকে রক্ষা করতে এই কাজ করেছিলাম। নানগং সবসময় চাইতো ইওয়াং সেফ থাকুক। সেদিন রাতে তীর মেরেছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল পরে এসে উদ্ধার করবে, কিন্তু পরে এসে আর খুঁজে পায়নি ওকে। তবে নানগং চাইতো ইওয়াং বেঁচে থাক, কিন্তু এখানে আর ফিরে না আসুক, কারণ এখানে সে তার পরিবার হারিয়েছে, স্বাধীনতা হারিয়েছে, এমনকি অতীতে ইওয়াংকেও হারাতে হয়েছিল। ইওয়াং তখন তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দিতে থাকে এবং বলে ছোট থেকেই তুমি আমাকে রক্ষা করে গেছো। যখন তীর মেরেছিলে আমিও আমার মনকে বোঝাই, হয়তো এর পিছনে নানগংয়ের কোনো কারণ ছিল। দাসী মেডিসিন চেক করে নিয়ে ফিরে এসে জানায় এটা বিষাক্ত না। শিয়ান এটাকে অ্যান্টিডোট মনে করে, এটা খাইয়ে দিলে কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যায়। শিয়ান বলে সে চ্যাংকে তার মায়ের কাছে নিয়ে যাবে। এর মাঝে শিয়ান অতীতের স্মৃতি মনে করে, যখন সে নানগংয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল। নানগংকে সে শুরু থেকেই পছন্দ করত। নানগং যদিও তার 2 বছরের সিনিয়র ছিল। এমনকি শিয়ান আগে থেকেই জানতো নানগংয়ের পেটে যে বাচ্চাটি আছে সেটা ওর নয়, বরং ইওয়াংয়ের, এবং বিয়ের আগে থেকে ও এটা জানতো। তারপরও ও নানগংয়ের দায়িত্ব নিয়েছিল। এরপর শিয়ান চ্যাংকে নিয়ে নানগংয়ের কাছে যায়। নানগং এখানে চ্যাংকে দেখে অনেক খুশি হয়। শিয়ান এবার চ্যাংকে নিয়ে নানগং আর ইওয়াংকে পালিয়ে যেতে বলে। উল জেনারেল আসার আগেই চ্যাংকে অ্যান্টিডোট দিয়ে দিয়েছে সে, এখন আর ভয় নেই। শিয়ান আরও বলে আমি ভেবেছিলাম তুমি একদিন না একদিন হয়তো আমাকে ভালোবাসবে, কিন্তু দেখলাম 5 বছরেও কোনো কাজ হয়নি, তাহলে 10-20 বছরেও কোনো কাজ হতো না, তোমার মনে শুধু সু ইওয়াংই থাকবে। তবে আমার সাথে তুমি যে 5 বছর ছিলে সেটা আমার কাছে সবচেয়ে মূল্যবান একটি মুহূর্ত।
নানগং বলে, তুমি ভুল ভাবছো। ওল্ড জেনারেল এত সহজে আমাদেরকে ছাড়বে না। সে এত সহজে তোমাকে অ্যান্টিডোট দিয়ে দিয়েছে, এটা কি করে ভাবলে? তখনই চ্যাং রক্ত বমি করতে শুরু করে, আর পেইমিয়াং এসে বলে, আমি জানতাম এমন কিছুই করবে তুমি, তাই আমি আসল মেডিসিন দেইনি। শিয়ান এবার সামনে দাঁড়িয়ে বলে, অনেক হয়েছে, আর ভুল করো না। পেইমিয়াং বলে, কিসের ভুল? সিংহাসন পেতে হলে এমন অনেক কিছুই করতে হয়। তুমি যদি আমার সামনে এসে বাধা দাও তাহলে কিন্তু আমি তোমাকেও মেরে ফেলবো। এবার ইউয়াং বলে, আমি কাগজে লিখে দিচ্ছি আর শিলও দিয়ে দিচ্ছি, বিনিময়ে সবাইকে মুক্তি দিতে হবে। আর যেহেতু আমি দেখতে পাই না, তাই নানগং আমাকে লিখতে সাহায্য করবে। নানগং ইউয়াংকে লিখতে সাহায্য করে, এরপর সেটা পেইমিয়াংকে দেয়। পেইমিয়াং সেটা নিয়ে বলে, এবার আমি লিগ্যালি সিংহাসনে বসতে পারবো। পেইমিয়াং এবার ইম্পেরিয়াল সিল চায়, সিল না দিলে চ্যাংকে সে মেডিসিন দেবে না। এর মধ্যে বাইরে কমান্ডার গুইউ সেনা নিয়ে হাজির হয়। ইশারা দিতে ইউয়াং চোখের বাঁধন খুলে ফেলে, আর পেইমিয়াং তো অবাক হয়, কারণ সে জানতো না ইউয়াং অন্ধ হয়ে যায়নি। ইউয়াং বলে, নানগং তখন আমার উপরে অত্যাচার করেছিল আমার শরীর থেকে পয়জন দূর করার জন্য। পেইমিয়াং বলে, তাতে কি বা হবে, তোমরা তো এমনিতেও মারা যাবে, আমার সেনারা চলে আসবে। ইউয়াং বলে, বাইরে গিয়ে দেখেন কে মারা যায় আর কে বেঁচে থাকে। বাইরে তখন কমান্ডার গুইউ আর সেনারা মিলে পেইয়াংয়ের সেনাদের মেরে ফেলেছিল। পেইমিয়াং এবার ইউয়াংয়ের দিকে তরবারি ধরে, তখন শিয়ান বলে, এসব বন্ধ করো, কারণ আর লাভ নেই। এরপর পেইমিয়াং শিয়ানকে জিম্মি করে বলে, আমাকে বের হতে দাও, না হলে শিয়ানকে মেরে ফেলবো। এরপর আস্তে আস্তে শিয়ানকে জিম্মি করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু শেষ অবধি গুইয়োর থেকে তীর নিয়ে ইউয়াং তার দিকে মারে। শিয়ানও বন্দি থেকে মুক্তির পথ বের করে, কিন্তু পেইমিয়াংয়ের বুকে তীর লাগলেও তার তরবারি নানগংকে আহত করে। পেইমিয়াং মারা যায়। শিয়ান আর ইউয়াং ছুটে যায় নানগংয়ের কাছে। নানগং প্রথমে ইউয়াংয়ের কাছে ক্ষমা চায় তার সাথে এত কিছু করার জন্য, কিন্তু সে সত্যি ইউয়াংকে ভালোবাসে। এরপর পেইশিয়ানের কাছে ক্ষমা চায় তার ভালোবাসাকে ইউজ করার জন্য, এবং ওদেরকে চ্যাংয়ের দেখাশোনা করতে বলে। এরপর শিয়ানের কোলে লুটিয়ে পড়ে। সিন এখানেই কাট হয়। বেশ কয়েকদিন পরে দৃশ্য দেখানো হয়। চ্যাং তখন ইউয়াংয়ের সাথে খেলছিল। তখন শিয়াং আসে। ইউয়াং বলে, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা চ্যাংয়ের জীবন বাঁচানোর জন্য, এজন্য তোমাকে বাবা ডাকার অনুমতি দিয়েছি, কিন্তু তাই বলে আবার ওকে নিয়ে যেতে আসছো নাকি? শিয়ান বলে, আরে না, এমন কিছুই না, আসলে আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। ইওয়াং বলে, কোথায়? শিয়ান বলে, এত বড় পৃথিবীতে জায়গার অভাব নেই, কিন্তু এখানে থাকলে শুধু স্মৃতি তারা করবে। ইওয়াং বলে, তাহলে তোমাকে নানজিয়াং রাজ্যের রাজা করে দেই, রাজ্য সামলাও এবং ব্যস্ত থাকো, তাহলে আর অতীতের স্মৃতি তারা করবে না। আর সেখানে আনিয়াং আছে, তোমাকে সাহায্য করতে পারবে। শিয়ান তখন ইউয়াংকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। ইউয়াং বলে, সে তো এখনই ঘুম থেকে উঠবে, দেখা করে যাবে না? শিয়ান বলে, তার দরকার নেই, তার যত্ন নিও, কোনোদিন যেন না শুনি তাকে তুমি অবহেলা করেছো। এরপর সে চলে গেলে চ্যাংকে নিয়ে ইউয়াং আসে নানগংয়ের কাছে। নানগং মারা যায়নি। ইউয়াংয়ের শরীর থেকে পয়জন নিজের শরীরে নেওয়ার জন্য তার দৃষ্টি হারিয়ে গেছে, তবে এখনো চিকিৎসা চলছে। ইউয়াং বলে, তোমার জন্য লোক লাগিয়ে ব্যবস্থা করছি কিভাবে পয়জন মুক্ত করা যায়। এরপর দেখা যায় নানগং সুস্থ হয়ে গেছে। তারা চারজন একসাথে ডিনার করছিল। এখানে ইউয়াং আর শিয়ান কে নানগংকে বেশি কেয়ার করে সেই নিয়ে প্রতিযোগিতা করছিল। চ্যাং আর নানগং ভালোই মজা পাচ্ছিল। নানগং এবার দুজনকে আলাদা আলাদা করে খাবার বেড়ে দেয়। এটা নিয়েও দুজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়, আর এভাবেই একটা সুন্দর মিষ্টি হ্যাপি এন্ডিং হয় এই ড্রামার। আশা করি আজকের এই ড্রামাটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আরও এমন অনেক ড্রামা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।